আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে ক্লাস করব। অর্থাৎ আমরা একটা কমপ্লিটিং সেন্টেন্সের ওয়ান শট ক্লাস নিব। আমি তোমাদের কথা দিতে পারি এই ওয়ান শট ক্লাস যদি তুমি করো, তোমার 100% কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস ফুলফিল হবে। তোমার আর বাহিরের থেকে কোনো ক্লাস করতে হবে না। বুঝতে পারছো? তবে এই ক্লাসের একটা শর্ত হচ্ছে তোমাকে একটু ক্রিয়েটিভ হইতে হবে এবং অবশ্যই এই ক্লাসটা 1.5x স্পিডে দেখা যাবে না, একটু ধীর স্থির হয়ে দেখতে হবে। এবং আমরা আজকে এ টু জেড কমপ্লিটিং সেন্টেন্সের আলোচনা করব এবং পরীক্ষায় শতভাগ গ্যারান্টি দিলাম আজকের ক্লাসের আজকে পুরো লেকচারটা যদি তুমি করো তাহলে তোমার 100% কমন পড়বে। চলো দেরি না করে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। তো দেখো, আমরা প্রথমে হচ্ছে আমাদের জানতে হবে আমাদের এইচএসসি পরীক্ষায় হচ্ছে আমাদের মোট কয়টা থাকবে। আমাদের এইচএসসি পরীক্ষায় মোট সেন্টেন্স থাকবে হচ্ছে 10টা। কয়টা? 10টা। তার মধ্যে রুলস থেকে আসবে হচ্ছে 6 থেকে 7টা। আমি একদম 100% গ্যারান্টি দিলাম যে আমি তোমাকে যে রুলস গুলা পড়াবো, যে আমি তোমাকে মোট 16 থেকে 17টা নিয়ম দিব, এখান থেকে 100% সব আসবে, সব। ঠিক আছে? এবং টেন্স অথবা রুলস থেকে সাধারণভাবে আসবে 2 থেকে 3টা। এটা আবার কিরকম? যেমন আই এম এ স্টুডেন্ট ড্যাশ, এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ছে? এটা কি কোনো কন্ডিশনালের মধ্যে পড়ছে? অ্যাজ ইফ অ্যাজ এর মধ্যে পড়ছে না। অর্থাৎ আমাদের নর্মাল আই এম এ স্টুডেন্ট ড্যাশ, অর্থাৎ টেন্সের নিয়ম দিয়ে তোমার মিলাইতে হবে, একটা বাক্যের সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে তোমার মিলাইতে হবে। এরকম কন্ডিশন থাকবে হচ্ছে 2 থেকে 3টা। এবং টিচার যদি চায় আমি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করব, হ্যাঁ, যদি চায় আমি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করব, সে মাস্ট বি অবশ্যই একটা কি প্রবাদ বাক্য দিবে। আজকের ক্লাসে হচ্ছে আমি 20টা প্রবাদ বাক্য নিয়ে কথা বলবো, ক্লাসের সাথে থাকতে হবে। ওই 20টা প্রবাদ বাক্য থেকে ইনশাল্লাহ পরীক্ষায় আসবে। এই হচ্ছে আমাদের এইচএসসির একটা সিনারিও, যে আমাদের পরীক্ষায় যদিও এটা শিওর হয়ে বলা যায় না, তো তারপরে হচ্ছে 10টার মধ্যে 6 থেকে 7টা হচ্ছে হুবহু আজকের ক্লাস থেকে আসবে। এবং এই টেন্স এবং রুলস থেকে যে সাধারণভাবে কিভাবে দুই একটা আসবে সেটাও আমরা দেখব। আজকের ক্লাসে হচ্ছে আমরা রুলস শিখবো, প্র্যাকটিস করব এবং শেষে এসে বোর্ড প্র্যাকটিসও করব, যেন আমাদের আর কোনো সমস্যা না থাকে। ক্লাসের সাথেই থাকো। ওকে, এরপরে প্রথমে হচ্ছে আমরা চলে যাই হচ্ছে রুলস এর মধ্যে সবচেয়ে বিখ্যাত নিয়ম হচ্ছে কন্ডিশনাল। কি বলতো? কন্ডিশনাল। তো আমাদের কন্ডিশনাল কয়টা? মোট 3টা। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আরেকটা কন্ডিশনাল আছে জিরো কন্ডিশনাল। তো ওইটা হচ্ছে আমাদের লাগে না। জিরো কন্ডিশনাল মানে হচ্ছে দুই পাশে হচ্ছে সেম টেন্স থাকে। আমাদের মূলত ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল থেকে পরীক্ষায় বেশি আসে। তো চলো আমরা আমাদের স্ট্রাকচারটা শিখে নিই। দেখো, প্রথমে আসি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। দেখো, ফার্স্ট কন্ডিশনাল মানে কি? কন্ডিশনাল মানে হচ্ছে এখানে কি থাকবে বলতো? ইফ থাকবে। কি থাকবে? ইফ থাকবে। তো মাথায় রাখবা, ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অপর পাশে ফিউচার ইনডিফিনিট হবে। কি হবে? ফিউচার ইনডিফিনিট। দেখো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে অপর পাশে কি হবে? ফিউচার ইনডিফিনিট। ওকে, চলো আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার শিখে নিই। অর্থাৎ ইফ প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। আর অপর পাশে কি হবে? ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল উইল, অথবা মাথায় রাখবা প্রেজেন্ট মডেলস হবে। প্রেজেন্ট মডেলস। প্রেজেন্ট মডেলস মানে কি ভাইয়া? অর্থাৎ ক্যান হবে, কুড হবে না, মে হবে, মাইট হবে না। বুঝছো? এবং আমরা জানি মডেলস এর পর সবসময় কি হয় বলতো? ভার্ব ওয়ান হয়। অর্থাৎ সেটা হচ্ছে আমরা ফার্স্ট কন্ডিশনালটা কি, ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় ওই পাশে ফিউচার ইনডিফিনিট হবে। অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান হলে ওই পাশে হবে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান মে প্লাস ভার্ব ওয়ান। এই তো আমাদের ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার শেষ। এখন ধরো একদম খুব ইজি ইজি কয়টা বাক্য দিছি, আমি আবারও বললাম। এমন হবে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে একটা ট্র্যাপ আছে। কিরকম ট্র্যাপ? রুলস অনেক ইজি, তুমি বাক্য মিলাতে পারতেছো না। এই জন্য তোমাকে অবশ্যই অবশ্যই ক্রিয়েটিভ হইতে হবে। আমি আবারও বলছি, দেখো ইংলিশে এইচএসসি তে দুইটা আইটেম, কমপ্লিটিং সেন্টেন্স আর হচ্ছে মডিফায়ার। এখানে তুমি যত হচ্ছে ভালো বাক্যাংশ লিখবা কমপ্লিটিং সেন্টেন্সে, মডিফায়ারে যত ভালো ওয়ার্ড লিখবা, ইংলিশ রিটেন পার্টে তোমার তত নাম্বার আসবে। এই জন্য তোমাকে হচ্ছে ক্রিয়েটিভ হইতে হবে। এই ছোটবেলা 7-8 বা কিংবা 7-8 এর মতো নাইস, গুড, ব্যাড, আই গো স্কুল, আই ইট রাইস এরকম বাক্য দিলে হবে না। অবশ্যই স্ট্যান্ডার্ড বাক্য লেখার চেষ্টা করতে হবে এবং সেটা যেন নির্ভুল থাকে, বানানগুলো যেন কোনো স্পেলিং মিস্টেক না হয়। যেমন ধরো ইফ হি কামস, এই যে ইফ এর সাথে সাবজেক্ট এবং ভার্ব ওয়ান না, এই যে কামস কি ভার্ব ওয়ান, সে যদি আসে তাহলে আমি যাব, তাহলে ওই পাশে কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল অথবা ক্যান মে প্লাস ভার্ব ওয়ান। যেমন আই উইল অথবা শ্যাল কি গো, যদি আমি খুব ইজি বাক্যই বলি। তারপর দেখো, ইফ আই গেট দ্য স্কলারশিপ, এটাও কিন্তু ফার্স্ট কন্ডিশনাল। কেন? ইফ এর সাথে হচ্ছে কি ভার্ব ওয়ান আসছে। কি আসছে? ভার্ব ওয়ান। ইফ এর সাথে ভার্ব ওয়ান হলেই সেটা ফার্স্ট কন্ডিশনাল। এবং ওই পাশে কি হবে? শ্যাল উইল ক্যান মে প্লাস ভার্ব ওয়ান। আমি যদি স্কলারশিপটা পাই তাহলে আমি বাইরে যেতে পারবো, তাই না? যে আই ক্যান গো টু অ্যাব্রোড। ঠিক আছে?
দেখো ওয়ান শট ক্লাস মানে তোমার কিন্তু বাড়ির কাজ থাকবে, বুঝছো? যেমন ধরো ড্যাশ হি উইল সাকসিড ইন ফিউচার, আমাদের যে সব সময় ইফ এর অংশটাই পরীক্ষা দিবে, অপর অংশ দিবেন এমন কোনো কথা নাই। দেখো এখানে এখানে কি এই অংশটা মিসিং ছিল, এই অংশ দিয়ে দিছে। এখন এখানে তুমি অনেক কিছু দিয়ে লিখতে পারো, ইফ দিয়ে লিখতে পারো, আনলেস দিয়ে লিখতে পারো, অনেক কিছু দিয়ে লিখতে পারো, কিন্তু আমরা চাইলেও ইফ দিয়ে লিখতে পারি যে হি উইল সাকসিড ইন ফিউচার। তার মানে কি, ইফ যেহেতু এটা শ্যাল উইল প্লাস ভার্ব আছে, আমি ধরে নিলাম এটা ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ হি ওয়ার্কস হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করে তাহলে সে কি ভবিষ্যতে সাকসেসফুল হবে। এই হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশনাল ছিল। চলো এবার আমরা দেখি হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে, এটা না পড়বাই না। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের পাস্ট টেন্স। কি বলছি? সেকেন্ড কন্ডিশনাল কি বলতো? ফার্স্ট কন্ডিশনালের পাস্ট টেন্স। আমরা জানি ফার্স্ট কন্ডিশনাল মানে কি, এক, এক মানে ভার্ব ওয়ান। সেকেন্ড কন্ডিশনাল মানে কি দুই, তার মানে ভার্ব টু। তার মানে আমাদের কি ছিল, ইফ ফার্স্ট কন্ডিশনাল ছিল হচ্ছে ইফ এর সাথে যদি ভার্ব ওয়ান হয়, ওই পাশে কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান মে প্লাস ভার্ব ওয়ান। ফার্স্ট কন্ডিশনালের পাস্ট টেন্সই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ ইফ এর সাথে ভার্ব ওয়ানের পাস্ট টেন্স কি, ভার্ব টু। শ্যাল উইলের পাস্ট টেন্স কি, উড, শুড না কিন্তু উড। ক্যানের পাস্ট টেন্স কি, কুড। মেয়ের পাস্ট টেন্স কি, মাইট। এরপরে কি হবে, ভার্ব ওয়ান। এরপর আবার ভার্ব টু দিয়ে দিও না, আমরা জানি মডালস এর পর সবসময় কি হয়, ভার্ব ওয়ান হয়। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে ইফ এর সাথে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ওই পাশে কি হবে, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান। ঠিক আছে, সবাই কি বুঝছি? অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে ফিউচার ইন দা পাস্ট। ওকে, আচ্ছা এই তো আমরা এই স্ট্রাকচারটা দেখলাম যে ইফ এর সাথে কি ভার্ব টু আছে, ওই পাশে উড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান। যেমন ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম তাহলে আমি কি করতাম, বলো। তারপর ধরো ইফ হি কেম, তো আমি যদি রাজা হইতাম আমি হচ্ছে মানুষকে সেবা করতাম, আমার প্রজাদের সেবা করতাম, জনসাধারণদের সেবা করতাম। আই উড সার্ভ দ্য পিপল। ঠিক আছে, তুমি দেখো কমপ্লিটলি সেন্টেন্সের সবার উত্তর কিন্তু মিলবে না। তুমি যেভাবে তুমি আরো আমার থেকে ভালো ভাবতে পারো, বা তুমি সবসময় চেষ্টা করবা নিজে থেকে চিন্তা করার। তো ইফ হি কেম, সে যদি আসে আমি যাব, ড্যাশ আই কুড সলভ দিস প্রবলেম। যেমন এটা ওই পাশটা দিয়ে দিছে যে আমি যদি এটার সমাধান জানতাম তাহলে আমি এই প্রবলেমটা সলভ করতে পারতাম। যেমন আমি এটা লিখতে পারি যেহেতু এটা কুড প্লাস ভার্ব ওয়ান, মানে ওই পাশেটা দিছে, এই পাশে তাহলে কি হবে, ইফ এর সাথে ভার্ব টু হবে। যেমন ইফ আই নিউ দ্য সলিউশন। গট মাই পয়েন্ট? ওকে, সবাই বুঝছো? ওকে, থার্ড কন্ডিশনাল। দেখো থার্ড কন্ডিশনাল তিনটা টেন্স অনেক ফেমাস টেন্সের জগতে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ফার্স্ট কন্ডিশনালের সাথে ছিল হচ্ছে ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল কি, ফার্স্ট কন্ডিশনাল। ইফ এর সাথে পাস্ট ইনডিফিনিট কি ছিল, সেকেন্ড কন্ডিশনাল। আর ইফ এর সাথে পাস্ট পারফেক্ট হবে থার্ড কন্ডিশনাল। বুঝছো? তিনটা টেন্স। তার মানে এখানে কি হবে বলতো, ইফ প্লাস যদি পাস্ট পারফেক্ট হয় ওই পাশে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। এবার আর ভার্ব ওয়ান হবে না, এবার কি হবে, ভার্ব থ্রি। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে সবসময় কি হয়, ভার্ব থ্রি। যেখানে হ্যাভ হ্যাজ এর সেখানে কি হবে, ভার্ব থ্রি। ওকে, তো এটাই হচ্ছে আমি এখানে লিখছি পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস কি, হ্যাড প্লাস ভার্ব থ্রি। ওকে, তো এখন এই যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, এই কথাটাকে আরো একভাবে লেখা যায়, সেটা হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিং প্লাস ভার্ব থ্রি। এটা যদি প্যাসিভ ভয়েসে আসে, অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি, মানে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি। এইটা বলা যে কথা, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি বলা একই কথা। যেমন ইফ আই হ্যাড গান দেয়ার, এইটা বলা যে কথা, হ্যাড আই গান দেয়ার এটা বলাও একই কথা। তার মানে ওই পাশে কি হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি। চলো আমার সাথে সাথে একটু রিভিশন হয়ে যাক। ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে ইফ এর সাথে ভার্ব ওয়ান হলে ওই পাশে হবে কি, শ্যাল উইল ক্যান মে প্লাস ভার্ব ওয়ান। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ এর সাথে যদি ভার্ব টু হয় তাহলে ওই পাশে কি হবে, তার অতীত। শ্যাল উইলের পাস্ট টেন্স কি, উড। ক্যানের পাস্ট টেন্স কি, কুড। মেয়ের পাস্ট টেন্স কি, মাইট। আর মডেলস এর পর সবসময় কি হয়, ভার্ব ওয়ান প্লাস ভার্ব ওয়ান। আর থার্ড কন্ডিশনালটা হচ্ছে ইফ এর সাথে পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি হলে ওই পাশে কি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি। ওই ইফ প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি কে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি দিয়েও দেখা যায়। বুঝতে পারছো? আশা আশা করি আমরা সবাই বুঝছি। আচ্ছা নেক্সট, যেমন ইফ আই হ্যাড বিন এ মিলিয়নিয়ার, আমি যদি মিলিয়নিয়ার হইতাম তাহলে কি, আমি একটা বিএমডব্লিউ কিনতাম, রেঞ্জ রোভার কিনতাম, কত কিছু হয়। আমি মানুষকে সেবা করতাম, আমি বড় বড় অট্টালিকা কিনতাম, তাই না, বানাইতাম। যেমন আই উড হ্যাভ, তুমি যত ভালো বাক্য লিখবা
তত তোমাকে টিচার তোমার প্রতি পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে। ইফ আই হ্যাড পার্টিসিপেটেড দ্য কম্পিটিশন, আমি যদি কম্পিটিশনে পার্টিসিপেট করতাম তাহলে কি হইতো, আমি ওইখানে কি আমার একটা চান্স থাকতো জিতার, বা আমি ওখানে ফার্স্ট হইতাম, তাই না? ওকে, আই উড হ্যাভ, মানে এক কথা এটা তোমার হোমওয়ার্ক থাকলো। সবই যদি লিখে দিই তাহলে কিন্তু হবে না, ভিডিওটা দেখবা, পজ করবা, তারপর এটা লিখবা, তারপর কি কমেন্ট বক্সে জানাবা, বুঝছো? অথবা হচ্ছে এশিয়ান ইংলিশ কেয়ার ফেসবুক পেজ, ওই পেজে বলবা যে ভাই আমি এটা করছি। ইফ আই হ্যাড পার্টিসিপেটেড দ্য কম্পিটিশন, আমি যদি হচ্ছে ওই কম্পিটিশনে জিততাম তাহলে আমি আই উড হ্যাভ, যেটাই হচ্ছে ওন দ্য কম্পিটিশন, তাই না? আমি জিততে পারতাম, আই উড হ্যাভ ওন ইট। ওকে, আচ্ছা, নেক্সট। এবার এখানে একটু সাবধান, হ্যাঁ, সেটা হচ্ছে অনেক সময় আমরা তো জানি ইফ তো শুরুতে লিখছি, ইফ যে শুরুতে লিখতে হবে এমন কোনো কথা নাই, ইফ যে শুরুতে লিখতে হবে এমন কোনো কথা নাই। যেমন যদি তুমি আসো তাহলে আমি যাব, এটা বলা যে কথা, আমি ওইখানে যাব যদি তুমি আসো, একই কথা না? এটা কোনো বিষয় না। যেমন ধরো ফার্স্ট কন্ডিশনালটা যদি আমি উদাহরণ হিসেবে বলি, দেখো তাহলে সেই ক্ষেত্রে এরকম ভাবে থাকতে পারে যে সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান, মে, শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস কি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। এটা কিছুই না, জাস্ট এই অংশটা আগে এখানে ছিল, এটা কি পরে এসে পড়ছে, আর পরের অংশটা আগে এসে পড়ছে, আলটিমেটলি সেম। তবে এইখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে, এটা মাথায় রাখতে হবে। একটা বাক্যে যখন ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, আই উইশ, উড দ্যাট থাকে, এইগুলা থাকলে এদের পরে অক্সিলারি ভার্ব হিসেবে কখনো কি বসবে না? ওয়াজ বসবে না। হ্যাঁ, তার পরিবর্তে কি বসে বলতো? ওয়ার বসে। এখন তুমি বলতে পারো যে কেন ভাইয়া কি হয়েছে? ইফ, অ্যাজ ইফ, ইফ মানে যদি, অ্যাজ ইফ মানে জানো, অ্যাজ দো মানে জানো, আই উইশ ইচ্ছা সুযোগ বুঝায়, এগুলা পর কেন ওয়াজ বসে না, কেন হচ্ছে ওয়ার বসে? তার রিজন হচ্ছে এরা যখন এই বাক্য, এই মানে এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো যখন একটা বাক্যে থাকে, সেই বাক্যটা হচ্ছে আনরিয়েল পাস্ট টেন্স। আর আনরিয়েল পাস্ট টেন্স হলে কখনো কি বসে না? ওয়াজ বসে না, বুঝছো? ওকে, ঠিক আছে। এবার দেখো, আমরা একটু এক্সট্রা একটা হ্যাডের সমাচার পড়বো, ঠিক আছে? হ্যাডের সমাচারটা কি? হ্যাডের দুইটা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? দুইটা। হ্যাড নিজে হচ্ছে একটা মেইন ভার্ব, আবার হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন কথা হচ্ছে শুধু হ্যাড না, পরীক্ষায় হচ্ছে হ্যাভ, তারপরে হ্যাজ, হ্যাড সবই থাকতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবা, তুমি যখন রাইট ফর্ম অফ ভার্বস পড়বা তোমার কমপ্লিটিং সেন্টেন্সের 70% কমপ্লিট। আবার তুমি যখন কমপ্লিটিং সেন্টেন্স পড়বা তোমার রাইট ফর্ম অফ ভার্বস 70% কমপ্লিট, বুঝছো? তো দেখো, হ্যাভ হ্যাজ এর দুইটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে হ্যাভ হ্যাজ কখনো কখনো মেইন ভার্ব হিসেবে কাজ করে, আবার কখনো কখনো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। কথা হচ্ছে এইটা ভাইয়া আপনি কেন কমপ্লিটিং সেন্টেন্সে পড়াচ্ছেন, চলো একটু পরে বুঝবো। মেইন ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড যখন মেইন ভার্ব, তখন তার অর্থ হচ্ছে আছে, থাকা বা ছিল বুঝাবে। হুম, এবং হ্যাভেজার যদি মেইন ভার্ব থাকে তাহলে তারপরে নাউন অথবা নাউন ফ্রেজ হয়। সবসময় নাউন ফ্রেজ মানে বলতে কি বোঝায়? নাউন ফ্রেজ বলতে হচ্ছে বোঝায় অ্যাডজেক্টিভ প্লাস নাউন, বা হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন। ডিটারমিনার আবার 6টা, আর্টিকেল একটা ডিটারমিনার, পসেসিভ একটা ডিটারমিনার, ডেমোস্ট্রেটিভ একটা ডিটারমিনার। ডেমোস্ট্রেটিভ কোনটা জানো? দিস দ্যাট দিস দোস। ডিস্ট্রিবিউটিভ একটা ডিটারমিনার। ডিস্ট্রিবিউটিভ কোনগুলো জানো? ইচ এভরি, এগুলা। তারপরে কোয়ান্টিফায়ার একটা ডিটারমিনার। কোয়ান্টিফায়ার মানে কি? সাম, মেনি, ফিউ। নাম্বার একটা ডিটারমিনার 1 2 3। অর্থাৎ নাউন ফ্রেজ বলতে বোঝায় অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন, অথবা ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এগুলা বসে। এক কথা হচ্ছে নাউন রিলেটেড কিছু বসবে, বুঝছো? আর নাউন ফ্রেজ বলতে বোঝায় নাউনের আগে যা যা বসে, যেমন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে ডিটারমিনার বসে, নাউনের আগে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। নাউন ফ্রেজে বিস্তারিত আমি আমার মডিফায়ারের ওয়ান শট ক্লাসে খুব বিস্তারিত ভাবে বলছি, অবশ্যই হচ্ছে ওই ক্লাসটা দেখে নিবা। আচ্ছা, তো হ্যাভ হ্যাজ এর যখন মেইন ভার্ব তখন তার অর্থ আছে, থাকা বা ছিল বুঝাবে, এবং তারপরে নাউন অথবা নাউন ফ্রেজ হয়। আর হ্যাভ হ্যাজ এর যখন অক্সিলারি ভার্ব তারপরে হচ্ছে অবশ্যই অবশ্যই হচ্ছে কি একটা ভার্ব থ্রি অথবা কি হবে বলতো? অ্যাডজেক্টিভ হবে। এখন কথা হচ্ছে এইটা স্যার কেন পড়াইলেন, এটার রিজনটা কি? এটা ডিরেক্টলি কন্ডিশনালের সাথে কানেক্টেড। আমরা আমাদের একটা অভ্যাস আছে, আমরা জানি আমাদের থার্ড কন্ডিশনাল মানে কি বলতো? আমরা জানি আমাদের থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে ইফের সাথে কি দিতে হয়? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। তার মানে আমরা যদি দূর দূরান্ত থেকে হ্যাড পাই তাহলে আমি হয়তো ভুলে দাগায় ফেলে এই বুঝি এটা থার্ড কন্ডিশনাল হবে। কিন্তু দেখো, আমরা এখানে দুইটা বাক্য দেখি, ইফ আই হ্যাড এনাফ মানি। এটা তুমি হুট করে দেখে তোমার মনে হবে আরে এটা তো থার্ড কন্ডিশনাল, কিন্তু এটা থার্ড কন্ডিশনাল না। কেন? আচ্ছা দেখো তো, এই হ্যাডের পর কোনো ভার্ব থ্রি আছে? এটা কি আছে? বুঝো, ভার্ব থ্রি নাই, মানে অন্য কোনো মেইন ভার্ব নাই এই হ্যাডের পরে। তার মানে এই হ্যাড নিজেই কি মেইন ভার্ব। এখানে হ্যাড কিসের মতো কাজ করতেছে? মেইন ভার্ব। এবং এই হ্যাডটা হচ্ছে হ্যাভ এজ এর ভার্ব টু, বুঝছো? এই হ্যাডটা কি হ্যাভ এজ এর ভার্ব টু না? তার মানে এই হ্যাডের পর তো ভার্ব থ্রি নাই, তার মানে এই হ্যাডটা নিজে কি ভার্ব?
মূল ভার্ব, এবং এটা কি অবস্থায় আছে, ভার্ব টু অবস্থায় আছে। তার মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল না, এটা সেকেন্ড কন্ডিশনাল। কেন? আমরা জানি ইফ এর সাথে যদি ভার্ব টু থাকে তাহলে সেটা কোন কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। তার মানে এটা হ্যাড দেখলেই লাভ দিয়ে হচ্ছে থার্ড কন্ডিশনাল ভাবা যাবে না। তাহলে ইফ আই হ্যাড অ্যারাপ মানে আমার যদি যথেষ্ট টাকা থাকতো। ধর আমি সব, এখন যেহেতু আমাদের ওয়ান শট ক্লাস চলতেছে, আমাদের রেগুলার ক্লাসে হচ্ছে আমি খুব ধীর স্থির ভাবে হচ্ছে বুঝাই, তবে সেম জিনিসটাই কিন্তু অনেক ডিটেলসে কিভাবে আমার অফলাইন ক্লাসগুলোতে হচ্ছে আমি খুব বিস্তারিত ভাবে বলি যে একটা বাক্য কিভাবে সুন্দরভাবে লিখতে হয়। যেহেতু এখন ওয়ান শট ক্লাস চলতেছে, এই বাক্যগুলা লেখার দায়িত্ব তোমার থাকবে, এবং আমিও এখানে সম্পূর্ণ বাক্যগুলা লিখে তোমাকে সহযোগিতা করব। তো ইফ আই হ্যাড এনাফ মানি, আমার যদি যথেষ্ট টাকা থাকতো, ধর আমি সাহায্য করতাম, তখন হয়তো কি আমরা জানি সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার কি ছিল, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্ব। মনে আছে? এই দেখো আমরা হচ্ছে এখানে কিন্তু আমরা সেকেন্ড কন্ডিশনালটা পড়ছিলাম। দেখো আমি তোমাদের একবার ঘুরাই নিয়ে আসি, এটা তো থার্ড কন্ডিশনাল ছিল। এই যে আমাদের সেকেন্ড কন্ডিশনাল কি ছিল, ইফ এর সাথে যদি ভার্ব টু হয় তাহলে কি হবে, উড, কুড, মাইট প্লাস কি ভার্ব ওয়ান। ওকে। তো দেখো এখানে আমরা হচ্ছে আমাদের আবার হলো চলে যাই যেখানে আমরা ছিলাম, সতর্কতাতে। আচ্ছা, তো দেখো যে এটা সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ আমার যদি যথেষ্ট টাকা থাকতো, আই কুড হেল্প দা পুয়ার। এবার দেখো ইফ আই হ্যাড আর্নড এনাফ মানি, এই হ্যাডের পর টুকুস করে একটা কি দিছে বলতো, ভার্ব থ্রি দিছে। এই হ্যাডের পরে একটা ভার্ব থ্রি দিছে, তার মানে এই হ্যাডটা মেইন ভার্ব না, এই হ্যাডটা সাহায্যকারী ভার্ব, এবং এই হ্যাডের পরে সবসময় মূল ভার্বটা কি হয়, ভার্ব থ্রি হয়। আমার যদি যথেষ্ট পরিমাণ টাকা থাকতো, এবার এটা কি সেকেন্ড কন্ডিশনাল না, এটা থার্ড কন্ডিশনাল। তার মানে ওই পাশে কি হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি। ঠিক আছে? দেখো হ্যাড হ্যাড দেখলেই লেখা যাবে না, দেখতে হবে যে এরপরে ভার্ব থ্রি আছে কি নাই। ভার্ব থ্রি থাকলে থার্ড কন্ডিশনাল, ভার্ব থ্রি না থাকলে ও নিজেই মূল ভার্ব, এবং হচ্ছে ও তখন সেকেন্ড কন্ডিশনাল। ওকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আই would have বা could have helped the poor। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তো দেখো তাও আমি একটু দেখাইলাম যে কি লিখছি। এই হচ্ছে আমাদের কন্ডিশনাল শেষ, বুঝছো? এবং আমরা এই হ্যাডের ব্যাপারটা একটু সাবধানে থাকবো। এবার খুব গুরুত্বপূর্ণ নিয়ম, অ্যাজ ইফ বা অ্যাজ দো। এটা আসিফ না কিন্তু অ্যাজ ইফ। হ্যাঁ, অ্যাজ ইফ বলা যে কথা, অ্যাজ দো বলা একই কথা, সব অর্থ হচ্ছে কি বলতো, যেন। অর্থ কি বলতো, যেন। ওকে, তো দেখো তো দেখো এখানে অ্যাজ ইফ কোথায় বসে, অ্যাজ ইফ বাক্যের কোথায় বসে, বাক্যের মাঝে বসে। অ্যাজ ইফ বাক্যের কোথায় বসে বলতো, মাঝে বসে। হ্যাঁ, একটু কলমটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আচ্ছা, তো অ্যাজ ইফ বাক্যের হচ্ছে মাঝে বসে। আচ্ছা, আমি এখানে মাঝে, তার মানে আমার আগে একটা অংশ আছে, পরে একটা অংশ আছে, তাই তো? অ্যাজ ইফ বা অ্যাজ দো অর্থ কি, যেন, এবং ও বাক্যের কোথায় বসে, মাঝে বসে। মাঝে বসা মানে ও একটা কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে ওইখানে দুইটা সাবজেক্ট আছে, দুইটা ভার্ব আছে। কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য তো এটা। তো অ্যাজ ইফ যেহেতু মাঝখানে বসছে, তার মানে আগে একটা অংশ, পরে একটা অংশ, রাইট? তার মানে আগে একটা ভার্ব, পরে একটা ভার্ব। দেখো এখানে, তো অ্যাজ ইফ এর আগের ভার্বটা যদি ভার্ব ওয়ান হয় তাহলে পরেরটা কি হবে, ভার্ব টু। পরেরটা কি হবে, ভার্ব টু। আর আগেরটা যদি ভার্ব টু হয় তাহলে পরেরটা কি হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি। মাথায় রাখবেন, সুন্দর কম্বিনেশন। অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে কি, ভার্ব ওয়ান হলে ভার্ব টু, ভার্ব টু হলে হ্যাড প্লাস ভার্ব থ্রি। তো এখানে একটা জিনিস মাথায় রাখবা, মানে কখনো হচ্ছে ভার্ব থ্রি একা একা বসতে পারে না, তার সাথে কিসের দরকার হয় বলতো, হেডের দরকার হয়। তার মানে কি, অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে কি, ভার্ব ওয়ান হলে ভার্ব টু, ভার্ব টু হলে হ্যাড প্লাস ভার্ব থ্রি। বুঝছো? ওকে, ঠিক আছে। তো দেখো, আর ওই যে আমরা পড়ছিলাম ইফ, আই উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, উড দ্যাট, এদের পর কখনো ওয়াজ বসে না, ওয়ার বসে। ঠিক আছে? ও আরেকটা জিনিস হচ্ছে আমাদের আলোচনা করতে হবে, এটা হচ্ছে এখানে একটু রিপিট করি। আহ, দেখো, আচ্ছা, যদি হচ্ছে দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবা যে এদের পর কখনো ওয়াজ বসে না, ওয়ার বসে, এবং এদের পর কখনো হচ্ছে যদি তুমি মূল ভার্ব লিখতে চাও তাহলে অবশ্যই কি, কুড প্লাস ভার্ব অন দিতে হবে। কি দিতে হবে, কুড প্লাস ভার্ব অন দিতে হবে। সবাই কি বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তো দেখো এখানে, আচ্ছা, তো দেখো আমরা এই বাক্যগুলো সলভ করি। যেমন হচ্ছে হি বিহেভড অ্যাজ দো, হি বিহেভস অ্যাজ ইফ অ্যাজ দোটাকে কি আছে বলতো, ভার্ব ওয়ান আছে। কি আছে, ভার্ব ওয়ান। তার মানে আমি এখানে যা লিখবো মূল ভার্বটা কি হবে, ভার্ব টু। সে এমন একটা ভার্ব করতেছে, সে যেন সব জানে। ভার্ব টু যেমন সেই বিষয়টা জানে। তো হি নিউ দা ম্যাটার। আচ্ছা, হি অর্ডার অ্যাজ দো, সে এমন ভাবে মানে জিনিসটা আমাকে অর্ডার করলো। তার মানে এখানে দেখো অর্ডার ভার্ব টু আছে, তার মানে পরে কি, হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে। কি পরে কি হবে বলতো,
হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে। ধরো সে এমন ভাবে কি বলতো, সে এমন ভাবে হচ্ছে মানে অর্ডার করলো যেন আমি তার কাজের লোক, আমাকে এমন ভাবে অর্ডার করলো। তো আমি যদি দিই যে আই, এখন হ্যাড প্লাস ভার্ব থ্রি, এখন মাথায় রাখবা যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা বলি এম ইজ আর, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বলি ওয়াজ ওয়্যার, আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে বলি হচ্ছে হ্যাড। আর এগুলো এম ইজ আর ওয়াজ আর যেহেতু বি ভার্ব, এদের পরে হচ্ছে কি ভার্ব থ্রি হয়, বি কে ভার্ব থ্রি করলে কি পাই, বিন। বুঝছো? তাহলে হি অর্ডার্ড অ্যাজ দো আই হ্যাড বিন হিজ সার্ভেন্ট। ওকে, ঠিক আছে। আর এটা হচ্ছে হোমওয়ার্ক, সে বিষয়টা এমন ভাবে ব্যাখ্যা করলো যেন সে এটা প্রত্যক্ষদর্শী ছিল। ডেসক্রাইব ভার্ব টু, এটাও আমি বলে দিলাম, যেমন হি ডেসক্রাইব দ্য ম্যাটার অ্যাজ দো হি হ্যাড উইটনেসড ইট, সে এটা মানে এটা দেখছিল। ক্লিয়ার? বুঝছো? অ্যাজ ইফ অ্যাজ দো গেল। ওকে, নেক্সট। এবার আসছে হচ্ছে লেস্ট, খুব জনপ্রিয়। লেস্ট মানে হচ্ছে পাছে বা তা না হলে। আমি বলবো যে তুমি সবসময় মাথায় রাখবো হচ্ছে তা না হলে। হ্যাঁ, তো লেস্ট কোথায় বসে? লেস্ট বাক্যের মাঝে বসে। তার মানে এর আগে একটা অংশ আছে, পরে একটা অংশ আছে। যেমন আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় বলি তা না হলে, যেমন তাড়াতাড়ি করো তা না হলে কি মিস করবা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি খাও তা না হলে ক্লাস করতে দেরি হয়ে যাবে। ঠিক আছে, এরকম। ঘুমায় পড়ো তা না হলে সকালে উঠতে পারবা না, এরকম বলি না? তো দেখো, অর্থাৎ লেস্ট এমন একটা ওয়ার্ড যে তার আগে যে অংশটা আছে, অংশটা থাকে, সেটা ঠিক মতো করতে না পারলে পরে কি হবে সেটা এখানে উল্লেখ থাকে। যেমন তাড়াতাড়ি খাও, না খাইতে পারলে কি হবে, আমি যাইতে পারবো না। বিষয়টা কি বুঝছো? এই কথাটা এখানে লিখছি। আর লেস্ট মাথায় রাখবা, লেস্ট নিজে একটা কি ওয়ার্ড বলতো, নেগেটিভ ওয়ার্ড। তাই লেস্টের অংশে কখনো কি বসবে না, নট বসবে না। লেস্টের অংশ বলতে কি বুঝেছি, লেস্ট প্লাস তার পরের টুকু, আগের টুকু না। লেস্টের অংশ বলতে বোঝায় হচ্ছে লেস্ট প্লাস তার কি পরের টুকু। ঠিক আছে, তারপরে নট বসবে না। আর লিস্টের পর দেখো এখানে তো অংশ থাকেই, আর লিস্টের পর কি হয়, শুড অথবা কি মাইট প্লাস ভার্ব ওয়ান হয়। শুড দিলেও হয়, মাইট দিলেও হয়, সাধারণত শুড দেওয়াই বেটার। তবে বিভিন্ন যদি আগের কোনো ঘটনা থাকে সেক্ষেত্রে আমরা কি দিব, মাইট দিব। বুঝতে পারছি? যেমন দেখো, ধরো ওয়ার্ক কেয়ারফুলি, লেস্ট ঠিক মতো কাজ করো তা না হলে কি তুমি ভুল করবা। লেস্ট ইউ শুড মেক মিস্টেক, হয় না? বি পাঞ্চুয়াল, ঠিক মতো পাঞ্চুয়াল হও তা না হলে কি তোমাকে চাকরিতে অফিস থেকে বের করে দেওয়া হবে। তার মানে কি, এখন তুমি তো নিজে নিজে বের হবা না, এটা সাবজেক্ট কাজ করে নাই, তার মানে এটা প্যাসিভ ভয়েস হবে। ঠিক আছে, প্যাসিভ ভয়েসও কিন্তু লিখবা ইউ। প্যাসিভ ভয়েস মানে কি, শুড বি আনতে হবে না, ইউ শুড বি। এবার অফিস থেকে বহিষ্কার করা, বহিষ্কার করা মানে কি জানো, ফায়ার্ড। ঠিক আছে, বহিষ্কার করা ইংলিশ কি, ফায়ার্ড। ঠিক আছে, ভালো ভালো হচ্ছে বাংলা দেওয়ার চেষ্টা করবা। ড্রাইভ ফাস্ট ঠিক মতো হচ্ছে, এটা কিন্তু একটা, এটা এডমিশনে আসছিল, অর্থাৎ এরকম যে ড্রাইভ ফাস্ট ঠিক মতো হচ্ছে গাড়ি চালাও। লেস্ট তা না হলে কি, ইউ শুড মিস দ্য ফ্লাইট, তুমি ফ্লাইট মিস করবা। ইউ শুড মিস দ্য ফ্লাইট। এটা হোমওয়ার্ক থাকলো, দেখি সবই তো হচ্ছে করাই দিলে তো আর শেখা হবে না। আমাদের তো অনলাইন এর থেকে সবচেয়ে বড় সমস্যা কি জানো, আমরা তোমাদেরকে অলস বানাই ফেলতেছি। অলস বানাই ফেলতেছি এই কারণে যে যে সব করাই দিতে পারে, সে যে সব খাওয়াই দিতে পারে সেই ভালো। যদিও আমি আমার এই অফলাইনে ক্লাসগুলোতে সবই করাই দিই, রিস্ক নেই না। তো যাই হোক, ক্লাসটা বড় হবে, ক্লাসটা যতটুকু ছোট হয় এই জন্য হচ্ছে সুন্দরভাবে করে দেওয়া। কিন্তু এইটা, এই ক্লাসটা যদি তুমি দেখতে পারো না, তোমার আর কমপ্লিটিং সেন্টেন্সে কিচ্ছুতে আটকাবে না। ওকে, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, মূলত এই দুটো সেম। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম মানে কি, আগে করা উচিত ছিল কিন্তু এখনই করা চূড়ান্ত সময়। যেমন তোমাদের অবস্থা, তুমি ওয়ান শট দেখতেছো মানে কি জানো, তোমার লাইফে অনেক তাড়াহুড়া, বা হচ্ছে তোমার সামনে পরীক্ষা, তুমি ঠিক মতো আগে পড়ো নাই এই জন্য দেখতেছো। অর্থাৎ আগে করা উচিত ছিল কিন্তু কি আগে করো নাই, কিন্তু এখনই কি পড়াশোনা করার চূড়ান্ত সময়। তার মানে ইট ইজ হাই টাইম, তোমাদের পড়াশোনা করতে হবে, তাই না? আচ্ছা, স্টাডিড হার্ড। আচ্ছা যাই হোক, ইট ইজ হাই টাইম বলো বা ইট ইজ টাইম বলো, যাই হোক, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকলে যদি তুমি সাবজেক্ট লেখো তাহলে তোমাকে মূল ভার্বটা ভার্ব টু দিতে হবে। যদি সাবজেক্ট লেখো তাহলে মূল ভার্বটা কি হবে, ভার্ব টু। আর সাবজেক্ট না লিখলে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান দিতে হবে। কি দিতে হবে, টু প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ মাথায় রাখবা, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে সাবজেক্ট লিখলে ভার্ব টু হয়, আর সাবজেক্ট না লিখলে হচ্ছে ডিরেক্টলি কি টু প্লাস ভার্ব ওয়ান দিবা। ঠিক আছে, এবার আসলে লেখার কিছু ধরন আছে। যেমন করাপশন, করাপশন মানে কি বলতো, দুর্নীতি। করাপশন মানে হচ্ছে দুর্নীতি। করাপশন ইজ এ হিন্ডারেন্স মানে হচ্ছে বাধা, ইজ টু দ্য ডেভেলপমেন্ট, করাপশন হচ্ছে আমাদের উন্নতির বাধা। ইট ইজ হাই টাইম আমাদের, বা ইট ইজ টাইম, ঠিক আছে, এটা একটা সময়। এখন
কথা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ দেয়, যেহেতু এটা কিন্তু দেখো তোমার ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম থাকলে হচ্ছে তোমার অনেক সুর দিতে মন চাবে যে আমাদের এটা করা উচিত ওটা করা উচিত, ভুলেও সুর দেওয়া যাবে না, মূল ভার্বটারে কি করতে হবে, ভার্ব টু করতে হবে, বুঝছো? আচ্ছা, তো দেখো এটা এখন অনেকে তো অনেক লেখে যে ওই টুক সাম স্টেপস এগেইনস্ট হচ্ছে ইট, এইগুলা লেখে। আমি একটা ভাষাই শিখাই দিই, এই ধরনের গুলা বেশি আসে তো। যেমন কারাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, সংক্ষেপে লিখতেছি, টু সাম ড্রাস্টিক অ্যাকশনস, ড্রাস্টিক অ্যাকশন মানে হচ্ছে চোখে পড়ার মতো পদক্ষেপ, ড্রাস্টিক অ্যাকশনস এগেইনস্ট ইট, বুঝছো? আবার ধর ইট ইজ হাই টাইম শি, ওমা কিছুই দেয় নাই, এটাই আসার সময় তার। এখন তোমার তো দিতে মন চাবে শি, তার পড়া উচিত, তার ঘুমানো উচিত, তার খাওয়া উচিত, তার এটা করা উচিত ওটা করা উচিত, একটু সিক্স সেন্স খাটাও। ধরো এটা আগে পরে কোনো লাইন নেই, শুধু শি দিয়ে রাখছে, তুমি আর চার পাঁচটা স্টুডেন্ট থেকে কিভাবে আলাদা হবা? এটি আসার সময় তার। ধরো যেহেতু শি আছে আমি এখানে লিখলাম শি টুক সাম স্টেপস এগেইনস্ট ইফটিজিং, শি এর সাথে কি ইফটিজিংটা কানেক্টেড? বা ধরো তুমি এটা লিখলা যে ইট ইজ হাই টাইম শি স্টুড এগেইনস্ট ইফটিজিং, খালি হচ্ছে রুলস পারলে হবে না, ভালো ভালো কি করতে হবে, বাক্য বানাইতে হবে, বুঝছো? ওকে, নেক্সট দেখো, এরপর আসি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, খুব জনপ্রিয়। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যখনই বা কি, যত দ্রুত সম্ভব। অ্যাজ সুন অ্যাজ বাক্যে কোথায় বসে? অ্যাজ সুন অ্যাজ বাক্যে শুরুতেও বসে, আবার কি মাঝেও বসে, শুরুতেও বসে আবার কি মাঝেও বসে। আর মাথায় রাখবা একটা ভার্ব যে ফর্মে হয় অপর ভার্বটা দেখো অ্যাজ সুন অ্যাজ আছে মানে হচ্ছে ওই বাক্যে কয়টা অংশ, দুইটা অংশ, তার মানে কয়টা ভার্ব, দুইটা ভার্ব, ঠিক আছে? তার মানে হচ্ছে একটা ভার্ব যে ফর্মে অপর ভার্বটা একই ফর্মে হয়, একটা ভার্ব যদি ভার্ব ওয়ানে থাকে তাহলে অপর ভার্বটা ভার্ব ওয়ানে হবে, একটা ভার্ব যদি ভার্ব টু এ থাকে অপর ভার্বটা ভার্ব টু হবে। যেমন as soon as the thief saw the police, যখনই হচ্ছে আহ থিপ চোর পুলিশকে দেখলো, সে কি করলো, দৌড় দিল বা স্কেপ করলো, পালাই গেল। হি, যেহেতু এখানে হচ্ছে স ভার্ব টু আছে, এখন র্যান হয় তো সবাই দেয়, স্কেপড দাও, হি স্কেপড, আর স্কেপডের পর প্রিপজিশন হচ্ছে ফ্রম হয়, স্কেপড ফ্রম দা প্লেস, বুঝছো? ওকে, as soon as dash she fainted, fainted মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। হ্যাঁ, অজ্ঞান হয়ে যাওয়া। এখন তুমি ধরো তুমি তো কত কিছু লিখবা যে as soon as he saw she saw the ghost, যখন সে ভূত দেখলো অজ্ঞান হয়ে গেল, এটা সেটা। একটু ভ্যালিড কথা লেখো, যেমন as soon as she heard the, ইন্টারে যেহেতু পড়তেছো স্ট্যান্ডার্ড কিছু লেখো, the news of her mother's death, তোমার তো তাড়াহুড়া নাই, বোঝো নাই? তুমি হচ্ছে তোমার তো আর ট্রেন ছেড়ে দিচ্ছে না, রিল্যাক্স, বুঝছো? ওকে, ডান। ও এখানে আরেকটা কথা বলি, অ্যাজ সুন এর যে নিয়ম, হোয়েন এভারও কিন্তু একই নিয়ম। হ্যাঁ, এখানে হচ্ছে মাথায় রাখবা, আমরা চাইলে এখানে হোয়েন এভারও বলতে পারি, হোয়েন এভার অ্যাজ সুন এজ সেম। হোয়েন এভার অ্যাজ সুন এজ থাকলে একই জিনিস। আচ্ছা, কালি চেঞ্জ করি, কালি চেঞ্জ করতে তো ভালো লাগে। ওকে, নো সুনার হ্যাড বা নো সুনার, এই নো সুনার অর্থ হচ্ছে দেরি না করে বা এইটাই মূলত হচ্ছে অ্যাজ সুন এজ হচ্ছে অ্যাফার্মেটিভ ভার্সন, নো সুনার হচ্ছে নেগেটিভ ভার্সন, একই জিনিস, কোনো পার্থক্য নাই। তো নো সুনার থাকলে স্ট্রাকচার কি, ফার্স্টে নো সুনার থাকা মানে হচ্ছে হ্যাড বসবে, নো সুনার হ্যাড একই সাথে মাথায় রাখবা, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। এখন শুরুতে কি বসে, সাবজেক্ট না? ওকে, দিলাম সাবজেক্ট। আচ্ছা, আমরা জানি সাবজেক্টের পর কি বসে, ভার্ব। এখন কথা হচ্ছে এই ভার্বটা কি দিব। একবার না নো সুনার হ্যাড বলছি, আমরা জানি যেখানেই হ্যাড সেখানেই ভার্ব থ্রি, তাহলে কি হবে, ভার্ব থ্রি। নো সুনার হ্যাড থাকা মানে মাঝখানে অবশ্যই কি হবে, দেন হবে, কি হবে, দেন। এবং এই দেন বানান কিন্তু এ টি এইচ এ এন, নট ই এন, দেন হবে। আর অপর ভার্বটা কি হবে, ভার্ব টু, অপর ভার্বটা কি হবে, ভার্ব টু। লুকায় রাখবো, তাহলে কি হবে স্ট্রাকচারটা, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড তো নিয়ম, এরপর শুরুতে কি বসে, সাবজেক্ট, তারপরে কি বসে, ভার্ব, ভার্বটা কি হ্যাড যেহেতু আছে তাহলে ভার্ব থ্রি, মাঝখানে কি বসবে, দেন টি এইচ এ এন, অপর ভার্বটা কি হবে, ভার্ব টু, শেষ। ঠিক আছে, ওকে। যেমন নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন, যখন হচ্ছে সে পুলিশকে দেখলো, দেন কি সে তার কাছে গেল, সবাই তো খালি পালাই যাও এই লেখো, তুমি লেখো তার কাছে ছুটে গেল। ঠিক আছে, আচ্ছা, তা তুমি এই তো এটা হোমওয়ার্ক থাকলো, মানে দেখি কিভাবে বানায় লিখতে পারো। অবশ্যই দেখো এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, তার মানে এখানে একটা ভার্ব টু লিখতে হবে। ঠিক আছে, যেটাই দিবা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট লিখবা, যে যখনই হচ্ছে সে পুলিশকে গেল বা পুলিশের কাছে গেল। হি মুভড ফরওয়ার্ড টু দ্য পুলিশ, বা হি মুভড ফরওয়ার্ড টু হিম,
বুঝতে পারছো কি বলছি, তার কাছে গেল। ওকে, নোসুনা হ্যাড সাকিব সিন দ্য বার্কিং ডগ, যখনই হচ্ছে সে ওই ঘেউ ঘেউ করা কুকুরটা দেখলো, দেখো নোসুনা থাকলে দেন হবে, পরীক্ষা অনেক সময় দেন থাকতেও পারে দেন নাও থাকতে পারে, তোমার নিজে থেকে হচ্ছে দেন না থাকলে দেন লিখতে হবে। সে কি ভয় পেয়ে গেছে, কি স্ক্রিমড, ভয় পাওয়া, ঠিক আছে, বা এরকম কিছু, ঠিক আছে, বা স্টার্টেড টু রান, হি স্টার্টেড টু, সে দৌড় দেওয়া শুরু করলো। ওকে, তারপর আসি হচ্ছে নোসোনারের পরে হচ্ছে হার্ডলি স্কেয়ার্সলি। মূলত নোসোনার হার্ডলি স্কেয়ার্সলির মধ্যে পার্থক্য নাই হামরি, খালি একটাই পার্থক্য, অর্থ সেম, খালি নোসোনারের ক্ষেত্রে হচ্ছে কি হয় বলতো, দেন হয়, আর হার্ডলি ক্ষেত্রে কি হয়, হোন হয়, ও হোয়েন হয়। শুধু হার্ডলি না, হার্ডলি স্কেয়ার্সলি ক্ষেত্রে কি হয়, হোয়েন হয়, বাকি সব সেম। হার্ডলি স্কেয়ার্সলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি, দেন হবে না, কি হবে, হোয়েন, অপর ভার্বটা কি হবে, ভার্ব টু। ঠিক আছে, যেমন হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ, হোয়েন, মানে এখন হোয়েন, এইগুলো করার ক্ষেত্রে হচ্ছে কি, হোয়েনের অর্থটা হচ্ছে কি, আহ মানে কি বলে, মানে হোয়েনের অর্থটা আগে করবা, কিরকম, যেমন হোয়েন উই ক্রাইড ফর হেল্প, অর্থাৎ যখনই আমাদের সাহায্য দরকার ছিল আমরা সাথে সাথে হচ্ছে পুলিশ পেয়েছি, যদি এটা বাংলাদেশে পসিবল না, তারপর কি বললাম, বুঝছো, যে যখন আমার হচ্ছে কি পুলিশের দরকার ছিল সাথে সাথে দেরি না করে পুলিশ পেয়ে গেছি, আমার তার সাথে সাথে পুলিশ দেখছি, যখনই আমাদের সাহায্য দরকার ছিল পুলিশকে পেয়ে গেছি, ক্লিয়ার। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা কিছু ফ্রেজ ওয়ার্ড দেখবো, ফ্রেজ ওয়ার্ড কি, যেমন হচ্ছে লুক উইথ এ ভিউ টু, এটা মানে হচ্ছে উদ্দেশ্যে, লুক ফর টু মানে সম্মুখে বা কারো প্রতীক্ষায় থাকা, গেট ইউজ টু প্রতিনিয়ত অভ্যস্ত হওয়া, এডিক্টেড টু আসক্ত, ডেভোটেড টু অনুগত, প্রেফার টু পছন্দ, এবং এটা তুলনা বোঝায় আর কি, এই প্রেফার অর্থ কি, তুলনা করা বোঝায়, কি বোঝায়, তুলনা। ওকে, আচ্ছা, তো দেখো এখানে প্রেফার টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো হচ্ছে সাহায্য না করে পারা। তারপর হচ্ছে উড ইউ মাইন্ড ইচ্ছা সূচক, ক্যান ইউ অ্যাভয়েড, হ্যাঁ, তারপর হচ্ছে কন্ট্রিবিউট টু অবদান, কমিটেড টু প্রতিশ্রুতি দেওয়া। এদের পরে সবসময় কি হয়, ভার্ব প্লাস আইএনজি, শুধু ভার্ব প্লাস আইএনজি না, নাউন হয়, অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, অথবা আর্টিকেল প্লাস নাউন হয়, অথবা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। মূলত এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা আর্টিকেল প্লাস নাউন, এগুলো হচ্ছে নাউন ফ্রেজ, এগুলো কি বলতো, নাউন ফ্রেজ। তোমার না, আমি বলি তোমাকে, আমি পরামর্শ দিলাম, তুমি মাস্ট বি হচ্ছে এই ভার্ব প্লাস আইএনজি দিবা, বুঝছো, এদের পরে কি দিবা, চেষ্টাই করবো হচ্ছে কি দিয়ে করার, ভার্ব প্লাস আইএনজি করার। ওকে, তারপরে আসি, যেমন ধরো এই পরে শুধু তাই না, তার সাথে আরেকটা নিয়ম আছে ছোটখাটো, সেটা হচ্ছে ইউজ টু নিয়ম, কি আছে বলতো, ইউজ টু নিয়ম, ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, ইউজ টু মানে কি বলতো, অভ্যস্ত। ইউজ টু নিয়মটা কি, সাবজেক্টের পর যদি ডিরেক্টলি ইউজ টু থাকে, কি বলছি, সাবজেক্টের পর যদি ডিরেক্টলি ইউজ টু থাকে আর অন্য কিছু নাই, সাবজেক্ট ইউজ টু, তাহলে ইউজ টু পরে ভার্ব ওয়ান হবে, কি হবে, ভার্ব ওয়ান। আর সাবজেক্টের পর যদি একটা অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে ইউজ টু থাকে, তখন মূল ভার্বটা কি হয়ে যাবে বলতো, ভার্ব প্লাস আইএনজি। তার মানে সাবজেক্টের পর শুধু ইউজ টু, ভার্ব ওয়ান, সাবজেক্টের পর হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার প্লাস ইউজ টু, মানে বি ভার্ব প্লাস ইউজ টু, তাহলে ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, তো এরপরে দেখো এখানে আসলে এটাই এখানে বলছি যে ইউজ টু বা ভার্ব ওয়ান হয়। এবার আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখি, যেমন হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, দেখো উইথ এ ভিউ টু আছে দেখে আমি এখানে ভার্ব প্লাস কি করছি, আইএনজি করে দিছি, যে রিডিং সাম ইম্পর্টেন্ট বুকস। আই এম লুকিং ফরওয়ার্ড টু, আমি কিসের প্রতীক্ষায় আছি, ধরো যে তোমার তো অনেক কিছু লিখবা, ধরো আমি বললাম যে আমি একটা ভালো চাকরির অপেক্ষায় আছি, আমার ফ্যামিলিকে সাপোর্ট করবো, তাই আই এম লুকিং ফরওয়ার্ড টু ফাইন্ডিং ফাইন্ডিং এ নিউ জব টু সাপোর্ট মাই ফ্যামিলি। ওকে, হি ইজ এডিক্টেড টু টেকিং ড্রাগস, কত কিছু হয়। ওকে, এই দুইটা তো অন্তত স্যাররা হোমওয়ার্ক করিয়েন, না পারলে যোগাযোগ করিয়েন, একদম সাথে সাথে বুঝাই দিব। শোনো, যদি এগুলো না করতে পারো তাহলে কি করবা, স্ক্রিনশট নিবা, তারপরে হচ্ছে আমার জিশানস ইংলিশ কেয়ার পেজ আছে, ফেসবুক পেজ, ওই পেজে হচ্ছে আমাকে দিবা যে ভাই এগুলো একটু সলভ করাই দেন, ঠিক আছে। সব সব যদি আমি সলভ করাই দেই তাহলে কিন্তু তোমার নিজের ক্ষতি। আচ্ছা, ও আর একটা কথা বলতেছে, দেখো যেটা হয় না, তুমি শুধু ইউটিউবে ভিডিওটা দেখো না, তুমি সুন্দর মতো নোট করে আমাকে নোটটা দেখাবা যে ভাই আমি অনেক সুন্দর মতো নোট করছি, এটা আমি আমার অনলাইনে সব স্টুডেন্টের থেকে এই আশাটা করতেছি। ওকে, এরপর আসি হচ্ছে খুব জনপ্রিয় নিয়ম কমপ্লিটিং সেন্টেন্সের, দুইটা নিয়ম একসাথে পড়বো, একটা হচ্ছে সো দ্যাট আর একটা হচ্ছে সো ডট ডট দ্যাট। তো সো দ্যাট মানে হচ্ছে যাহাতে বা যাতে, একই জিনিস, সাধু চলিত। আর সো ডট ডট দ্যাট মানে হচ্ছে এতই যে, তো এটা একটা শর্টকাট মাথায় রাখবা, সো দ্যাট থাকলে হচ্ছে শুধু মরালস বসে,
সো দ্যাট থাকলে কি বসে বলতো, শুধু মডালস। আর সো ডট ডট দ্যাট থাকলে হচ্ছে মডালস এর সাথে কি যুক্ত হয় বলতো, নট। কি যুক্ত হয় বলতো, নট। এখন কথা হচ্ছে সো দ্যাট, সো দ্যাট অথবা সো ডট ডট দ্যাট সেন্টেন্সে কোথায় বসে, মাঝে বসে। কোথায় বসে, মাঝে। আচ্ছা, মাঝে বসে মানে তো আগে একটা অংশ আসে, পরে একটা অংশ আসে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখো সো দ্যাট বা সো ডট ডট দ্যাট থাকলে সবসময় এরপরে কি দিবা বলতো, ক্যান বা কুড দিবা। কি দিবা বলতো, ক্যান অথবা কুড দিবা। হ্যাঁ, এবং এরপরে হচ্ছে বাক্য পূর্ণ করতে হয়। ক্যান কুড ছাড়াও কিন্তু বাক্য করা যায়। আমি বলতেছি না যে একদম মানে ধরো স্বৈরাচার যে ক্যান কুড দিতেই হবে এমন কোনো কথা নাই, তবে ক্যান কুড দিয়ে করলে তোমার বাক্যটা সহজ হবে, বুঝছো। আচ্ছা, তো দেখো এই যে এখানে ধরো সো দ্যাট তো মাঝখানে দিলাম, তার মানে এখানে তো আগে একটা অংশ আছে, তারপর সো দ্যাট, তারপর সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্ব ওয়ান। তো এখানে মাথায় রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে যদি আগের ভার্বটা ভার্ব ওয়ান হয় তাহলে দিবা হচ্ছে ক্যান, যদি আগের ভার্বটা ভার্ব টু হয় তাহলে কি দিবা, কুড। বুঝছো কি বলছে, আর ক্যান কুড এরপর তো সবসময় কি হয়, মূল ভার্বটা ভার্ব ওয়ান হয়। এ ধরো সো ডট ডট দ্যাটের ক্ষেত্রে সেম জিনিস, সেটা হচ্ছে যদি আগের ভার্বটা হচ্ছে ভার্ব ওয়ান হয় তাহলে দিবা কি, ক্যান নট। যদি আগের ভার্বটা ভার্ব টু থাকে তাহলে কি দিবা বলতো, কুড নট। সো ডট ডট দ্যাট মানে হচ্ছে ক্যান নট বা কুড নট হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, ঠিক আছে। তার মানে সো দ্যাট থাকলে হচ্ছে ক্যান কুড প্লাস ভার্ব ওয়ান, সো ডট ডট দ্যাট মানে হচ্ছে ক্যান নট কুড নট প্লাস ভার্ব ওয়ান। যেমন হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গেল যাতে, সো দ্যাট হি কুড সি হিজ মাদার, যাতে সে তার মাকে দেখতে পারে। এবার দেখো দুই রকম বাক্য লিখছি। উই ইটস ফুড সো দ্যাট, উই ইট নিউট্রিশিয়াস ফুড সো দ্যাট। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে। ভুল করে ফেলে বলতে কি, যেমন হচ্ছে আমরা খাবার খাই যাতে আমরা হচ্ছে এনার্জি পাই, এরকম কিছু লেখে, যে উই ক্যান গেট এনার্জি, হ্যাঁ এইসব লেখে। উই ক্যান বি হেলদি, এটা কিন্তু ভুল। আমরা কি বেসিক্যালি খাবারটা খাই এই জন্য? না, আমরা খাবার খাই কেন? আমরা খাবার খাই হচ্ছে কিসের জন্য বলতো? আমরা খাবার খাই হচ্ছে বেঁচে থাকার জন্য, বা আমরা খাবার খাই হচ্ছে ক্ষুধা নিবারণ করার জন্য। এটা হচ্ছে বেসিক। তার মানে এখানে কি হবে, ফুড দিলে ওই যে যদি শুধু ফুড থাকে তাহলে কখনো হচ্ছে হেলদি বা হচ্ছে গ্রেট এনার্জি এগুলো দিবা না, ক্ষুধা নিবারণ দিবা। যেমন উই ইট ফুড সো দ্যাট উই ক্যান স্যাটিসফাই, ক্ষুধা নিবারণ, এই যে নিবারণ ইংলিশ হচ্ছে স্যাটিসফাই আওয়ার হাঙ্গার। আচ্ছা, উই ইট নিউট্রিশিয়াস ফুড সো দ্যাট। এবার আসি, নিউট্রিশিয়াস মানে কি বলতো? নিউট্রিশিয়াস মানে হচ্ছে পুষ্টিকর। নিউট্রিশিয়াস মানে হলো পুষ্টিকর। আমরা পুষ্টিকর খাবার খাই কেন? এবার তুমি লেখো উই ক্যান গেট এনার্জি। বুঝছো, আমরা শক্তি পাওয়ার জন্য খাই। পার্থক্য আছে, আশা করি এটা ভুল হবে না। উই ক্যান গেট এনার্জি। ওকে, হোমওয়ার্ক দেখবো। প্রথম আমি এমন একজন যে কিনা অনলাইনে রেকর্ডেড ক্লাসে কি দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি। কিছু তো করো। এবং একটা জিনিস মাথায় রাখবা, অনলাইন ক্লাস, ইউটিউব ভিডিও, এগুলো হচ্ছে যে কিনা নিজ তাগিদে পারে তার জন্য কিন্তু, পুরা পারে পৃথিবীতে যত এডটেক আছে, শুধু বাংলাদেশ না। তো আমি আশা করি তুমি এতদিন ভুল করলো, এখন আর ভুল করবে না। এবার আসলে চু ডট ডট মূলত হচ্ছে এই যে আমরা সো ডট ডট দ্যাট বললাম না, এই সো ডট ডট দ্যাট হচ্ছে অ্যাফার্মেটিভ, আর এই চু ডট সরি সো ডট ডট দ্যাট হচ্ছে তোমার হচ্ছে কি বলে, এটা হচ্ছে নেগেটিভ। এটা কি বলতো, নেগেটিভ। আর চু ডট ডট টুটা হচ্ছে সো ডট ডট দ্যাট এর হচ্ছে অ্যাফার্মেটিভ, একই জিনিস। বুঝতে পারছো? তো এই চু ডট ডট টু বাক্যের কোথায় বসে, মাঝে বসে। এই যে বললাম সো ডট ডট দ্যাট অ্যাফার্মেটিভ। আর চু ডট ডট টু এটা হচ্ছে তোমার নিজে কি ওয়ার্ড বলতো, নেগেটিভ ওয়ার্ড। টু ডট ডট টু নিজে কি ওয়ার্ড বলতো, নেগেটিভ ওয়ার্ড। তাই ওই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড বসবে না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কথাটা তো বুঝলাম না। যেমন ধরো হি ইজ টু উইক টু ওয়াক, এটা বাংলা অর্থ কি, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারতেছে না। দেখো তো, বাংলায় বলতেছি এতটাই দুর্বল কিন্তু হাঁটতে পারতেছে না, না বলতেছি। কিন্তু ইংলিশে বলতেছি হি ইজ টু উইক টু ওয়াক। ইংলিশে কোনো না বলতেছি, ইংলিশে কিন্তু কোনো কি বলতেছি না, না বলতেছি না। তার মানে হচ্ছে এই নাটা কই থেকে আসছে বলতো, এই নাটা আসছে হচ্ছে তোমার এই টু ডট ডট টু এর কারণে, ঠিক আছে। আচ্ছা, আর মাথায় রাখবা হচ্ছে টু এর পরে সবসময় কি হয় বলতো, ভার্ব ওয়ান হয়। হ্যাঁ, এই যে টু ডট টু বলতেছি না, এই যে টু এর পরে সবসময় ভার্ব ওয়ান হয়। আর এইটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হলো অনেক সময় এই টু ডট ডট টু এর মাঝখানে ফর যুক্ত প্রিপোজিশনাল ফ্রেজ বসতে পারে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ মানে কি বলতো, শব্দগুচ্ছ। আচ্ছা, ফ্রেজ মানে যেহেতু শব্দগুচ্ছ, তার মানে ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ।
ফ্রেজ মানে কি বলতো? একাধিক শব্দ। এখন বলছি ফর যুক্ত প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে যে একাধিক শব্দটা ফর দিয়ে শুরু তাকে আমরা কি বলি? ফর যুক্ত প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ যে ফর যুক্ত প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে ফর প্লাস সামথিং। ফর প্লাস সামথিং, সবাই বুঝছি? যেমন আমি একটা উদাহরণ দেখি। এখন কথা হচ্ছে তুমি বলতে পারো যে ভাইয়া কনসেপ্টটা না এখনো ক্লিয়ার না, যে টু ডট ডট টু এর মাঝখানে ফর যুক্ত প্রিপোজিশনাল ফ্রেজ বলতে কি বোঝাচ্ছে। যেমন ধর আমরা জানি টু ডট ডট টু, এটা নিয়ম। আর আমরা জানি এই টু এর পরে কি হবে বলতো? সবসময় ভার্ব ওয়ান হবে। এতটুকু বুঝছি। এখন এই টু ডট ডট টু এর মাঝখানে ফর যুক্ত প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ টু ডট ডট, এই যে ডট ডট, আবার টু, তারপরে ভার্ব ওয়ান, এই যে টু। যেমন ধরো এই যেখানে খেয়াল করো যে এই যে টু আর এই টু এর মাঝখানে এই যে ডট ডট বসে ফর যুক্ত প্রিপোজিশনাল ফ্রেজ বসছে। বুঝতে পেরেছেন? ওকে, তারপর আসি। দেখো, বোরিং লাগতেছে নাকি আপনাদের ক্লাস করার সময়? ঠিক আছে, দাঁড়ায় আছি, পড়াচ্ছি, তুমি বসে আছো, শুয়ে আছো, তোমার বোরিং কম লাগার কথা। ফোকাস দাও, বুঝছো? একটা ক্লাস পাঁচে পাঁচ, একটা ক্লাস করলে পাঁচে পাঁচ গ্যারান্টি, বুঝছো? না গ্যারান্টি থাকলে এই যে এইখানে কন্ট্যাক্ট করে, তুমি যদি পাঁচে কম পাও তাহলে এই দেখো এই যে 017527755 699 এই নাম্বারে ফোন দিয়া বলবা যে পাঁচে পাঁচ পাইনি, টাকা দেন। কিন্তু কথা হচ্ছে পাঁচে পাঁচ যে পাও নাই সেটা প্রমাণ দেখাইতে হবে। ঠিক আছে, আমি যদি তোমার কোনো বানান ভুল বের করতে পারি তাহলে আবার তোমার আমার টাকা দিতে হবে। তো যাই হোক, দেখো, সোহানা ইজ টু সিলি, সিলি মানে পাগল আর কি। সোহানা ইজ টু সিলি ড্যাশ দিছে। তাই আমি বললাম যে সোহানা এতটাই সিলি, এতটাই বোকা, এতটাই নির্ভুল মানে নির্বোধ যে সেই সিম্পল ট্রিক্সটা বুঝতে পারেনি। এই দেখো টু ডট ডট টু, টু আন্ডারস্ট্যান্ড দ্য সিম্পল ট্রিক্স, টু প্লাস ভার্ব ওয়ান দিলাম। ওকে, ক্লিয়ার? দ্য লোড ইজ টু হ্যাভি ফর, দেখো এই যে টু দিছে, টু দেওয়া মানে হচ্ছে তোমার দিন শেষে কি দিয়ে শেষ করতে হবে? টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে শেষ করতেই হবে। আর এই টু ডট টু এর মাঝখানে একটা ফর যুক্ত প্রিপোজিশনাল ফ্রেজ দিছে। দ্য লোড ইজ টু হ্যাভি, তো দিলাম ফর মি টু ক্যারি। গ্র্যান্ডফাদার ইজ টু ওল্ড টু সাপোর্ট হিজ ফ্যামিলি, সে এতটাই বৃদ্ধ যে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতেছে না। আই ওয়াজ টু ইয়াং, এটা একটা বিখ্যাত লাইন। গল্পের নাম ছিল হচ্ছে দ্য লাঞ্চন। ঠিক আছে, ওইখানে দ্য লাঞ্চন গল্প হচ্ছে যে আই আই হচ্ছে এক রাইটার ছিল। রাইটারের বয়স ছিল আমার মতো 25 বছরের যুবক। ঠিক আছে, 25-26 বছর এক যুবক রাইটার ছিল। তো 40 বছর এক মহিলার সাথে সে চিঠি প্রেম বিনিময় করতে গেছে। তো যেদিন দেখা হয়েছে ওই দিন দেখা যায় যে মহিলা, মেয়ে না, এটা মহিলা, 40 বছর বয়সে। তো ওই মহিলা রেস্টুরেন্টে তারা ফকির বানাই দিছিল খায়া, বুঝছো? তো তখন রাইটার বলছিল যে আই ওয়াজ টু ইয়াং টু সে নো টু এনি ওয়েমেন, আমি এতটাই অপ্রাপ্ত যে আমি কোনো মেয়েকে মানা করতে পারি না। মানে ওই মানে যে আসছিল, যে মহিলাটা খালি বলছিল যে আমি এটা খাবো, ওইটা খাবো, এটা খাবো, অর্ডার দিয়ে বলে না না না, আমি খাবো না। মানে ইচ্ছা মতো খায়া একটা দামি দামি রেস্টুরেন্টে খেয়ে রাইটারকে ফকির বানাই দিছিল। তো সে যখনই মেয়েটা খাওয়ার কথা বলতো সে মানা করতে পারতো না, বুঝছো? তো এখান থেকে একটা ফিক্সড লাইন, আই ওয়াজ টু ইয়াং টু সে নো টু এনি ওমেন, এটাই যে লিখতে হবে এমন কোনো কথা নাই। তুমি যদি অন্যভাবেও লেখো যে আমি অনেক আই ওয়াজ টু ইয়াং টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ মাই ফ্যামিলি, এটাও কিন্তু হয় যে আমি এতটাই অপ্রাপ্ত যে আমি আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে পারবো না। আচ্ছা, সিন্স, সিন্সের মাশাআল্লাহ অনেক নিয়ম। সিন্সের মাশাআল্লাহ কি অনেক নিয়ম। সিন্স প্রথমে বসে, দেখো, সিন্স প্রথমে বসে, সিন্স মাঝে বসে, সিন্স শেষে বসে। সিন্স গিরগিটি মতো, প্রথমে বসলে একরকম নিয়ম, মাঝখানে বসলে আরেক রকম নিয়ম, শেষে বসলে আবার আরেক রকম নিয়ম, বুঝছো? দেখো, আর সিন্স যখন প্রথমে বসে ওই সিন্স এর বদলে কি লেখা যায় বলতো? অ্যাজ লেখা যায়, এবং তখন তার অর্থ হচ্ছে যেহেতু। মানে সিন্স লেখা, সিন্স যখন শুরুতে বসে তখন তার অর্থ কি বলতো? যেহেতু। এবং ওকে যদি বলা হয় ও কোন পার্সন দিস, ও হচ্ছে কনজাংশন। তার মানে সিন্স অর্থ হচ্ছে যেহেতু শুরুতে বসলে, এবং ও হচ্ছে একটা কনজাংশন, এবং এই সিন্স এর বদলে অ্যাজও লেখা যায়। অ্যাজ সিন্স মানে হচ্ছে যেহেতু। ওকে, এই ক্ষেত্রে হচ্ছে একটা ভার্ব যে ফর্মে, অপর ভার্বটা কি হয় বলতো? একই ফর্মে হয়। অপর ভার্বটা কি হয়? সেই ফর্মে হয়। অর্থাৎ এই পাশে ভার্ব টু হলে কি হবে? এই পাশেও ভার্ব টু হবে। সিন্স টেন্স থাকা মানে হচ্ছে ওই বাক্যে কয়টা অংশ? ওই বাক্যে দুইটা অংশ। ঠিক আছে, যেমন দেখো এখানে সিন্স হি হ্যাড মাচ মানি, দেখো এখানে হি সিন্স আছে যেহেতু। এই সিন্স মানে কি বলতো? যেহেতু। যেহেতু তার অনেক টাকা আছে। হি হ্যাড, হ্যাড মানে হচ্ছে কি এখানে কি ভার্ব টু অবস্থায় আছে। হি হ্যাড মাচ মানি, হি হেল্পড দ্য পুয়ার, এখানে ভার্ব টু আছে দেখি এখানে আমি কি করছি বলতো? ভার্ব টু করছি। অ্যাজ দ্য ওয়াটার ওয়াজ সল্টি, এটা কিন্তু ঢাবির কোশ্চেন। এটা হচ্ছে 25 সালে আসছে। অ্যাজ দ্য ওয়াটার ওয়াজ সো সল্টি, যেহেতু হচ্ছে পানিটা লবণাক্ত। ওয়াজ, অ্যাজ আছে, ওয়াজ আছে, মানে ভার্ব টু আছে। তার মানে কি বলতো? যে এটাকে আমরা খাইতে পারলাম না, তাই না? অর্থটা ভাবতে হবে কিন্তু। তার মানে আমি যদি বলি খাইতে পারলাম না,
পানিটা খাইতে পারলাম না, লবণাক্ত দেখে। পারলাম মানে কি কুড, না বলতেছি কুড নট, তার মানে কি উই ক্যান নট হবে না, কুড নট হবে, কুড নট। আমরা জানি মরালসের পর সবসময় কি হয়, ভার্ব ওয়ান। উই কুড নট ড্রিঙ্ক ইট। বুঝছো? ওকে, এটা হোমওয়ার্ক, যেহেতু আমার পরীক্ষা চলতেছে, দেখি কি হোমওয়ার্ক করো তোমরা। আমি আলাদা হচ্ছে আমার প্লে লিস্ট থাকবে কমপ্লিটিং সেন্টেন্সের ইনশাল্লাহ ভবিষ্যতে, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 আকারে আমার অনলাইন কোর্সের মধ্যে হচ্ছে থাকবে। তখন তুমি একদম রিল্যাক্স, আমি সবগুলা বাক্য ধরে ধরে করাই দিব, এক্সট্রা বাক্য দিব ইনশাল্লাহ। এবার আসি সিন্স মাঝে থাকলে। সিন্স মাঝে থাকা মানে তার অর্থ হচ্ছে শেষ যখন বা শেষ তখন। ঠিক আছে, সিন্স মাঝে থাকা মানে হচ্ছে তার অর্থ শেষ যখন বা শেষ তখন, এবং ও একটা কি বলতো, কনজাংশন। তো সিন্স মাঝে থাকা মানে কি? সিন্স মাঝে থাকা মানে হচ্ছে আগে একটা ভার্ব আছে, পরে একটা ভার্ব আছে। তোমাদের কি অ্যাজ ইফ অ্যাজ এর কথা মনে আছে? ওই যে পড়ছিলাম অ্যাজ ইফ অ্যাজ এর ক্ষেত্রে কি আগে ভার্ব ওয়ান হলে পরে ভার্ব টু, আগে ভার্ব টু হলে পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি। এই সিন্সের ক্ষেত্রেও তা। সিন্সের ক্ষেত্রে হচ্ছে আগে ভার্ব ওয়ান অথবা যে কোনো প্রেজেন্ট টেন্স থাকলে কি, আগে ভার্ব ওয়ান বা যে কোনো প্রেজেন্ট টেন্স থাকলে ভার্ব টু, আর আগে যদি ভার্ব টু থাকলে পরে কি হবে বলতো, হ্যাড প্লাস ভার্ব থ্রি। যেমন ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই হ্যাড প্ল্যান্টেড ট্রিজ, অনেক দিন হয়ে গেছে শেষে আমরা গাছ বপন করছিলাম। ম্যানি ইয়ার্স হ্যাভ পাস সিন্স, এই যে দেখো এখানে ওয়াজ আছে, ভার্ব টু আছে, এখানে কি হয়েছে, হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়েছে। ম্যানি ইয়ার্স হ্যাভ পাস্ট, এটা একটা কি প্রেজেন্ট টেন্স, হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে এর পরে ভার্বটা কি হবে বলো তো, এখানে যাই দিব কি দিতে হবে, ভার্ব টু। যে অনেক বছর হয়ে গেছে আমরা একসাথে ফুটবল খেলছিলাম, উই প্লেড ফুটবল টুগেদার। আর সিন্স শেষে বসা মানে, ও দেখো সিন্স শুরুতে বসলো কনজাংশন, মাঝখানে বসলো কনজাংশন, কিন্তু সিন্স যখন হচ্ছে শেষে বসবে ও ডেফিনেটলি হচ্ছে প্রিপোজিশন। ও ডেফিনেটলি কি বলতো, প্রিপোজিশন, এবং ও সময়ের আগে বসে। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখানে দেখো একটা জিনিস, দেখো ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, এখানে তুমি বলতে পারো যে ভাইয়া সিন্স তো মাঝখানে বসে না, মাঝখানে বসে নাই তো। সিন্স মাঝখানে বসা মানে কি জানো, সিন্স এর পরে আরেকটা সাবজেক্ট ভার্ব থাকবে, এখানে তো মাঝখানে বসে নাই। এখানে সিন্স শেষে বসছে, এবং সে কোথায় বসছে বলতো, সময়ের আগে বসছে, বুঝছো? আর পাস্ট, এটা হচ্ছে যে হ্যাজ বিন রেনিং, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, যেটা আমার রাইট ফর্ম অফ ভার্বস ক্লাসে দেওয়া আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, তো এখন আসি আমাদের পরের নেক্সট, টিল আনটিল। খুবই সহজ, তবে একটা জিনিস মাথায় রাখবা, টিল বানানে দুইটা এল হইলো, আনটিল বানানে কয়টা এল, একটা এল। টিল মানে হচ্ছে পর্যন্ত, আনটিল মানে হচ্ছে না পর্যন্ত। হ্যাঁ, টিল বাক্যে কোথায় বসে, টিল বাক্যে হচ্ছে মাঝে বসে। কোথায় বসে, মাঝে। আর আনটিল নিজে নেগেটিভ ওয়ার্ড, তাই আনটিলের অংশে, আমি আবারও বলতেছি আনটিলের অংশ মানে কি, আনটিলের অংশ মানে হচ্ছে আনটিল প্লাস তার পরের টুক। আনটিল মানে হচ্ছে আনটিল প্লাস তার পরের টুক। হ্যাঁ, আনটিলের অংশে কোনো নেগেটিভ বসবে না, কারণ আনটিল নিজে কি না না বোধক বোঝায়। যেমন ওয়েট হেয়ার টিল, অপেক্ষা করো, টিল ইওর মাদার ওয়েক আপ, যতক্ষণ না তোমার মা ঘুম থেকে উঠে। এখানে তুমি চাইলে প্রেজেন্ট টেন্স দিতে পারো। প্লে দ্য মিউজিক আনটিল, যে মিউজিকটা বাজাইতে থাকো যতক্ষণ না পর্যন্ত প্রোগ্রামটা শেষ হয় বা ফাংশনটা শেষ হয়। আনটিল দা ফাংশন ইনস, লাইনটা কি বুঝছো? ফাংশন থার্ড পারসন সিঙ্গুলার, তে ভার্বের সাথে কি দিলাম, এস বা ইএস। যে মিউজিক বাজাতে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমার ফাংশন শেষ না হয়। আচ্ছা, তারপরে আসি, এবার আসি আনলেস। দেখো আনলেস হচ্ছে যদি না, এটাকে যদি সহজ করে বলি, ইফ মানে যদি, আনলেস মানে যদি না, মানে এটা হচ্ছে ইফ প্লাস নট। কি বলছি বলতো, ইফ প্লাস নট। এখন এরা কোথায় বসে, এরা সেন্টেন্সের শুরুতে এবং মাঝেও বসে। ইফ যেমন শুরুতে বসতো, ইফ যেমন মাঝে বসে। ইফ এর ব্যবহার যা, আনলেস এর ব্যবহার তা। ইফ এর কয়টা কন্ডিশনাল, তিনটা কন্ডিশনাল। আনলেস এরও তিনটা কন্ডিশনাল। ইফ মানে খালি যদি, আনলেস মানে যদি না, এছাড়া আর কোনো পার্থক্যই নেই। ইফ এর যে কন্ডিশনালের যে নিয়ম ছিল, আনলেস এর তাই নিয়ম থাকবে, একই নিয়ম থাকবে। ওকে, আচ্ছা, তো এই যে বলছিলাম ইফ এর নেগেটিভ, তো কন্ডিশনালের নিয়ম হবে শুধুমাত্র কি বোঝাবে বলতো, বিপরীত বোঝাবে। আর যেহেতু আনলেস নিজে নেগেটিভ ওয়ার্ড, আনলেস এর অংশ মনে আছে, আনলেস এর অংশ বলতে কি বোঝায়, আনলেস প্লাস তার পরের টুকু, অন্য অংশটা না। আনলেস এর সাথে যে অংশটা মানে আনলেস বা ইফ, এগুলা মানে কি জানো, এই বাক্যে কয়টা অংশ থাকবে, দুইটা। তার মানে কয়টা সাবজেক্ট থাকবে, দুইটা। কয়টা ভার্ব থাকবে, দুইটা। তো আনলেস এর যে অংশ থাকবে ওই অংশে কোনো কি বসবে না, নেগেটিভ বসবে না। যেমন আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এখানে আনলেস এর অংশ কিন্তু এইটা। আচ্ছা, যদি না তুমি পরিশ্রম করো, ইউ ওন্ট বি সাকসিড ইন লাইফ, সাকসিডেড ইন লাইফ। ঠিক আছে,
আচ্ছা আচ্ছা, তারপর আসছি এটা তাহলে ইউ ওন্ট সাকসিড লিখতে পারো, ইডি দরকার নেই, সরি এটা বিটা লেখা দরকার নেই। ঠিক আছে, আমার টাইপিং মিস্টেক হয়েছে। ইউ উইল বি ফায়ার্ড ফ্রম অফিস আনলেস, বলছে তোমাকে অফিস থেকে বহিষ্কার করা হবে যদি না তুমি সিরিয়াস হও। আনলেস, এই দেখো এটা শ্যাল উইল আছে না, এটা কি আছে বলো তো, শ্যাল উইল আছে, তার মানে আনলেস এর পরে ওই যে ধরো আনলেসটা আনলেস ইফ আছে, তাহলে কি ইফের সাথে ভার্ব অন থাকলে শ্যাল উইল হইতো, তাহলে আনলেস এর সাথে ভার্ব অন দিতে হবে, খালি অর্থটা ঘুরে যাবে। এগুলা আনলেস সলভ করার একটা মজার টেকনিক কি জানো, আনলেস পড়বা না, পড়বা ইফ, ইফ দেয়া মিলাবা, দেন ওই অংশটাকে বিপরীত করে দিবা। কিরকম, হি উইল বি ফায়ার্ড ফ্রম অফিস আনলেস, মনে করো আনলেস ইফ আছে, তাকে বহিষ্কার করা হবে যদি কি, যদি সে সিনসিয়ার হয়, এটা কি মিলে, মানে যদি সে ফাঁকি দেয় তাহলে মিলে। তার মানে দেখো তাকে অফিস থেকে বহিষ্কার করে দেওয়া হবে, ধরো আনলেস যদি, যদি সে ভুল করে, ভুল করার বিপরীতটা কি, সিনসিয়ার হওয়া বা সিরিয়াস থাকা, আনলেস ইউ আর সিরিয়াস, বুঝছো, যদি না তুমি সিরিয়াস হও। দেখি এটা হোমওয়ার্ক থাকবে যে যদি না তুমি চাকরিটা, দেখো ইউ হ্যাড গট দ্য জব, এটা কিন্তু থার্ড কন্ডিশনাল, কি কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, তার মানে এই পাশে কি হবে, উড হ্যাভ, বাক্য ভাইয়া তোমার বানাইতে হবে, আর ভোকাবুলারি পারতে হইলে হচ্ছে তোমার হচ্ছে কি বলে, বাক্য বানাইতে হলে ভালো ভোকাবুলারি বানাইতে হবে, মানে জানতে মানে যথেষ্ট ভোকাবুলারি জানতে হবে, আর হচ্ছে তোমার প্রচন্ড পরিমাণে ক্রিয়েটিভ থাকতে হবে, যে যদি না তোমার চাকরিটা থাকতো তুমি তোমার ফ্যামিলি সাপোর্ট করতে পারত না। ঠিক আছে, এই যে এগুলা লিখবা। ঠিক আছে, ইউ উড নট হ্যাভ সাপোর্টেড ইউর ফ্যামিলি। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তারপর আসি হচ্ছে উড দ্যাট। দেখো উড দ্যাট আর আই উইশ একদম সেম, উড দ্যাট বলা যে কথা, আই উইশ বলা একই কথা, খালি আহ, যদি বলি এইচএসসি লেভেলে না কোনো পার্থক্য নেই, কিন্তু এডমিশন লেভেলে ছোট পার্থক্য আছে, সেটা হচ্ছে যে বাক্যটা বাস্তব বা তোমার লাইফে ঘটে গেছে কিন্তু তুমি আবার ওইটা চাইতেছো, ওইটা ওই ধরনের ক্ষেত্রে হচ্ছে উড দ্যাট দেওয়াটা বেটার। আর যেটা তুমি জীবনও ছিল না, ওই ক্ষেত্রে আই উইশ দেওয়া বেটার। ঠিক আছে, যে অকল্পনীয় ইচ্ছা বোঝাবে। আর সেম এদের পর কখনো ওয়াজ বসে না, তাহলে কি বসে বলতো, ওয়ার বসে। আর ওই যে আগে একবার আলোচনা করছিলাম যে যদি মানে সাহায্যকারী ভাব দিতে চাও তাহলে ওয়ার দিতে হবে, আর মূল ভাব দিতে চাইলে হচ্ছে কুড প্লাস ভার্ব দিতে হবে, যে আমি যদি এটা হইতে পারতাম, ওইটা হইতে পারতাম, করতে পারতাম, পারতাম মানে কি কুড, বুঝছো। ওকে, যেমন আই উইশ আই ওয়ার চাইল্ড এগেইন, বা উড দ্যাট, এই যে এখানে আই উইশ এর জায়গায় যদি বলি উড দ্যাট দিলে আরো ভালো হইতো। কেন ভালো হইতো বলতে পারবা, কারণ হচ্ছে তুমি অ্যাকচুয়ালি চাইল্ড ছিলা, এটা তোমার বাস্তব, এটা তোমার কি বাস্তব। যেমন আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার, এটা হচ্ছে ঠিক আছে, বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কেন, কারণ হচ্ছে মিলিয়নিয়ার তুমি আগে ছিল না। এবার সাবধান, ওই মিলিয়নিয়ার লিখতে গিয়ে টিচারকে ইমপ্রেস করতে গিয়ে ওই মিলিয়নিয়ার লিখতে গিয়ে মিলিয়ন লেখা ফেললে হবে না। তোমার অবশ্যই কমপ্লিট সেন্টেন্সে স্পেলিং মিস্টেক ঠিক থাকতে হবে, কারণ কমপ্লিট সেন্টেন্সে স্পেলিং এর জন্য মার্কস কাটা যায়। ওকে, উড দ্যাট, যেমন আহা, ধর আমি লিখলাম উড দ্যাট হি ওয়ার অ্যালাইভ টুডে, আহা আর যদি সে বেঁচে থাকতো, আমরা এরকম বলি না। দেখো এটা কি বাস্তব না, একটা সময় এই মানুষটা বেঁচে ছিল, এই জন্য এখানে উদ্ধার দিলে ভালো। কিন্তু আমি যদি আই উইশ আই কুড ফ্লাই ইন দি স্কাই, তুমি কিন্তু জীবনও আকাশে উড়ো নাই, এই যে আই উইশ, এই জন্য এখানে আই উইশ দেওয়া বেটার, কারণ তুমি এটা ছিল না, কিন্তু ওই মানুষটা বেঁচে ছিল দেখে এখানে উদ্ধার দেওয়াটা ভালো, বুঝছো। ওকে, তারপর দেখো এখানে বিফোর আফটার, খুব ইম্পর্টেন্ট নিয়ম। হ্যাঁ, বিফোর আফটার চলো আমরা স্মার্ট বোর্ড ছাড়া 1900 কটকটি সালে নিয়ম অনুযায়ী পড়ি, আমার সাথে সাথে তুমি তাল মেলাবা। এখানে যারা যারা আমার ভিডিওটা দেখতেছো আমার সাথে সাথে তাল মেলাবা, কেমন, তাহলে না হলে কিন্তু তুমি ধ্বংস, বুঝছো। দেখো বিফোর মানে কি, আগে, বিফোর মানে কি আগে, আফটার মানে কি পরে, আফটার মানে কি পরে। তার মানে বিফোর মানে যেহেতু আগে, তাহলে হ্যাড আগে বসবে, আফটার মানে যেহেতু পরে, তাহলে হ্যাড পরে বসবে। অর্থাৎ যার যেটা অর্থ ওইটা ওইখানে হ্যাড বসে। এখন কথা হচ্ছে হ্যাড কিন্তু কখনো একা একা বসতে পারে না, মনে আছে আজকে ক্লাসে বলছি, যেখানেই হ্যাড সেখানেই ভার্বছি, যেখানেই হ্যাড সেখানেই ভার্বছি। তার মানে রুলসটা একটু রিপিট করি, বিফোর মানে আগে, তাহলে হ্যাড প্লাস ভার্বছি আগে বসবে, আফটার মানে পরে, তাহলে হ্যাড প্লাস ভার্বছি কি পরে বসবে, গেল। এখন বিফোর আফটার থাকা মানে হচ্ছে ওইখানে মূল ভার্ব কয়টা, দুইটা, একটা ভার্বের তো বন্দোবস্ত করলাম, ওই অপর ভার্বটা ভার্ব টু হবে, অপর ভার্বটা কি হবে ভার্ব টু। তার মানে কি বিফোর অর্থ আগে, তাহলে যেহেতু আগে তাহলে যার যেটা অর্থ এখানে হ্যাড বসে তাহলে হ্যাড প্লাস ভার্বটি আগে বসবে, আফটার মানে পরে তাহলে হ্যাড প্লাস ভার্বটি পরে বসবে, আর অপর ভার্বটা কি হবে ভার্ব টু হবে। ঠিক আছে, এই কথাটাই এখানে লিখছি। ঠিক আছে, বিফোর অর্থ আগে হ্যাড প্লাস ভার্বটি আগে, আফটার অর্থ পরে হ্যাড প্লাস ভার্বটি পরে, আর অপর ভার্বটা কি হবে ভার্ব টু হবে। ওকে, তো এখন আমরা এই স্ট্রাকচার গুলো লিখবো, এই যে ফার্স্টে বিফোর এর
যেমন হচ্ছে এই যে দেখো বিফোর লিখলাম, বিফোর অর্থ কি আগে, তাহলে হ্যাড প্লাস ভার্বটি কোথায় বসছে, আগে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব টু অবজেক্ট। আর অপর ভার্বটা কি হয়েছে, অপর ভার্বটা যে আনে থাকুক, যার নামে থাকলেও ভার্ব টু হবে। এখন অপর ভার্বটা লেখার জায়গা তো নাই, জায়গায় তো এখানে লেখার, তাই না, এই জন্য এখানে ভার্ব টু দিছি। আর অনেক সময় বিফোর অংশ শুরুতেও বসে। বিফোর অংশ বলতে কোনটা বুঝাইছি বলতে পারবা, বিফোর অংশ বলতে বুঝাইছি এই যে অংশটা, বিফোর অংশ এটা আগে বসে, যেমন বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু অবজেক্ট। আর মাথায় রাখবা, যখন কানেক্টরস বা কনজাংশন নিজেই মাঝখানে থাকে তখন কোনো কমা বসবে না, কিন্তু কানেক্টর যদি শুরুতে বসে তখন কিন্তু মাঝখানে কমা বসবে। বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু, ওই পাশে কি, এটা জাস্ট মানে এইটা এই পাশে আনছি, ওইটা ওই পাশে নিয়ে গেছি। যেমন আই হ্যাড বিকাম রেডি বিফোর, বলছি দেখো বিফোর অর্থ কি আগে। দেখো পরীক্ষার হলে আমার শূন্যস্থান এখানেও থাকতে পারে, এখানে থাকতে পারে, আমি রেডি হয়ে গেছি তোমার বলার আগেই, তাহলে বিফোর আগে হ্যাড প্লাস ভার্ব আগে বসবে, আর অপর ভার্বটা কি হবে, ভার্ব টু, তাই এটা আমি কি করছি, ভার্ব টু। বুঝছো? ওকে, তারপর দেখো বিফোর দ্য টিচার কেম, টিচার আসার আগেই। দেখো বিফোর অর্থ পূর্বে, তার মানে হ্যাড, এটা দেখো বিফোর অংশটা আগে বসছে, এটা আগে বসছে, তার মানে এই পাশে আমি যাই লিখবো হ্যাড প্লাস ভার্ব থ্রি লিখবো, সেটা হচ্ছে টিচার আসার আগে সকল স্টুডেন্ট ক্লাসে উপস্থিত হয়ে গেছে। যেমন দা স্টুডেন্টস হ্যাড অ্যারাইভড টু দ্য ক্লাস। ওকে, দ্য ক্রাইম হোমওয়ার্ক, দেখি এটা লিখবা, না পারলে স্ক্রিনশট মেরা আমাকে ইনবক্সে দিবা, ঈশান্স ইংলিশ ক্যাব পেজে দিবা, অথবা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01757555699, এই নাম্বারে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করে বলবা যে ভাই এই প্রবলেমটা বুঝিনি, এনি টাইম এনি মানে যে কোনো সময়, দিন নেই রাত নেই, অ্যান্সার পেয়ে যাবা। আফটার, ওই যে বলছিলাম আফটার মানে পরে, তাহলে হ্যাড প্লাস ভার্বটি পরে বসবে, এই যে হ্যাড প্লাস ভার্বটি পরে বসছে। অপর ভার্বটা লেখার জায়গা কই, আর তো জায়গায় নেই, আমার এখানে লিখতে হবে, এই জন্য এখানে অপর ভার্বটা ভার্বটি হয়েছে। এখন সেম অনেক সময় আফটারের অংশ, বলো তো আফটারের অংশ কোনটা, আফটারের অংশ কোনটা বলতো, আফটারের অংশ হচ্ছে এই যে এটা হলো আমার কি আফটারের অংশ। অনেক সময় আফটার অংশ আগেও বসে, এই যে আফটার অংশ আগে লিখলাম, আফটার প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, ওই পাশে কি হবে, ভার্ব টু। বুঝছো? তো এখন এই আফটারের আবার নিয়ম আছে, নিয়ম কি, এগুলো অনেক ভেরিয়েশন আছে। বিফোর আফটার, দেখো বিফোরে কিন্তু কিন্তু এই ভেরিয়েশনটা নাই, আফটারে অনেকগুলো আছে। সেটা হলো, দেখো এই হ্যাডের পরিবর্তে যদি শ্যাল হ্যাভ উইল হ্যাভ হয়, তাহলে ভার্ব টুর পরিবর্তে কি হবে বলতো, শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান হবে। আমি জানি তোমার মাথাটা গোলাইছে কিরকম, আমরা জানি আফটারের পরে কি বসে, হেড প্লাস ভার্ব থ্রি, আমরা জানি আফটারের পর কি বসে, হেড প্লাস ভার্ব থ্রি, কি বসে, হেড প্লাস ভার্ব থ্রি, তার মানে এইখানে আফটার মানে পরে, তাহলে হেড প্লাস ভার্ব থ্রি পরে বসবে, তাহলে এইখানে হচ্ছে হেড প্লাস ভার্ব থ্রি ছিল, এইখানে যখন আমি হেড প্লাস ভার্ব থ্রি দিতাম তখন আমি অপর ভার্বটা কি দিতাম, ভার্ব টু দিতাম না, এটা তো শিখছি, অপর ভার্বটা ভার্ব টু হবে। কিন্তু আফটারের পরে যদি হেড প্লাস ভার্ব থ্রি না থাকে, যদি শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকে, আর আমরা জানি শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্ব থ্রি হয়, শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকে, তাহলে অপর ভার্বটা ভার্ব টু না হয়ে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান হবে। আর একটু যদি সহজ করে তোমাকে আমি দেখাই, আমি যদি লিখি বুঝাই, যেমন ধরো ধরো আফটারটা লিখলাম এখানে, হ্যাঁ আফটার কথার কথা লিখলাম, তো এখন ধরো আমি বললাম যে আফটারের পরে তো হেড বসে আমরা জানি, তাহলে কি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি, আর অপর ভার্বটা কি হয় বলতো, ভার্ব টু, তাহলে অপর ভার্বটা এখানে লিখবো। এখন খেয়াল করো তো, একটু সবাই মনোযোগ দিয়ে দেখো এখানে, যে এই যে হ্যাড প্লাস ভার্ব থ্রি, এটা কি পাস্ট পারফেক্ট না, মানে আফটারের পরে পাস্ট পারফেক্ট হলে আফটারের আগে কি বসছে, পাস্ট ইনডিফিনিট, খেয়াল করছো, সংক্ষেপে লিখলাম, রাইট। এখন আফটারের পরে যদি ফিউচার পারফেক্ট থাকে, কি থাকে, ফিউচার পারফেক্ট, অর্থাৎ সাবজেক্ট, ফিউচার পারফেক্ট স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি হলে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট যদি হয়, তাহলে ফিউচার পারফেক্ট থাকলে ফিউচার ইনডিফিনিট হবে, অর্থাৎ এখানে কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। বুঝছো স্ট্রাকচারটা, ক্লিয়ার হয়েছ? ওকে, অর্থাৎ এইটা কি, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, আর এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে এই নিয়মটি আসলে আলোচনা করছিলাম, এখানে লিখছি। তো আফটার অংশ যদি শুরুতে লিখি এই কথাটা, যে আফটার প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস হচ্ছে ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, আর ওই পাশে কি হবে, শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। এই যে এখানে আমি শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি লিখছি না, এই শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর জায়গায় মানে এই ফিউচার পারফেক্ট টেন্সের বদলে ডিরেক্টলি ওই ভার্বটাকে ভার্ব প্লাস আইএনজি লেখা যায়। অর্থাৎ আমি যদি আমার ওই লেখা বাক্যটাই দেখাই, এই যে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান, আর ওই পাশে শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি,
আচ্ছা, এই যে এটা তো আফটারটা এখানে ছিল তাই না? আফটারটা মূলত কোথায় ছিল? এই মাঝখানে ছিল। তো আফটারের অংশ শুরুতে লেখা মানে কি? এই অংশটা আগে লিখছি আর এই অংশটা পরে লিখছি। আর এই শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রির বদলে ডিরেক্টলি ভার্ব প্লাস আইএনজি লেখা যায়। অর্থাৎ ওই স্ট্রাকচার তখন এইভাবে দাঁড়াবে, আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আর এই পাশে এই যে এটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। এখন তুমি বলতে পারো যে স্যার বা ভাইয়া বিফোর এর ক্ষেত্রে নিয়ম ছিল না কেন? কারণ বিফোর মানে তো পূর্বে, পূর্বে তো কখনো ভবিষ্যৎ হতে পারে না। এই যে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বা এগুলা ফিউচার পারফেক্ট না, ফিউচার ইনডিফিনিট না, ফিউচার ইনডিফিনিট আলটিমেটলি সব ভবিষ্যৎই। ঠিক আছে? যেমন আমি যদি বলি দেখো, আই উইল ডেফিনেটলি কাম ব্যাক আফটার, আফটার আগে ফিউচার ইনডিফিনিট আছে, শ্যাল উইল প্লাস ভার্বন আছে, শ্যাল উইল প্লাস কি আছে ভার্বন আছে, আর ডেফিনেটলি তো অ্যাডভার্বই। তাহলে আফটারের পরে অবশ্যই ফিউচার পারফেক্ট হবে। যেমন আমি অবশ্যই হচ্ছে কাম ব্যাক করবো, মানে ব্যাক করবো আফটার কিসের পরে? আমার কাজ শেষ হওয়ার পরে। যেমন আই, এটা আনসার কি হবে? আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড মাই ডিউটি। বুঝছো? একদম লিখেই দিলাম। বা হচ্ছে এটা তো বলে যে আফটার হি হ্যাড ডান দা ওয়ার্ক, আফটারের পরে হ্যাড হইলে, এই যে আফটারের পরে হ্যাড, হ্যাড প্লাস ভার্ব টু বসছে, তাহলে অপর ভার্বটা কি হবে? ভার্ব টু। আফটার হি হ্যাড ডান দা ওয়ার্ক হি গট ব্যাক হোম, সে কাজ শেষ করার পরে সে বাসায় আসলো। ঠিক আছে? আর এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক, আমি দেখবো যদি তোমরা দেখাইতে চাও। প্রোভাইডেড দ্যাট, আমরা প্রায় হচ্ছে ক্লাসে কিন্তু বোরিং হয় না, ক্লাসে প্রায় শেষ পর্যন্ত এসে পড়ছি, আমাদের কিছু প্রবাদ বাক্য মুখস্থ বিদ্যা আছে। প্রোভাইডেড বলো, প্রোভাইডেড দ্যাট বলো বা প্রোভাইডিং দ্যাট বলো, সবই অর্থ যদি। ঠিক আছে? সবই অর্থ কি যদি। তো এগুলো কোথায় বসে? এগুলো বাক্যের মাঝে বসে। যদি নিয়ম পেছনে পেছনে লাগে, কোথায় শুনছি? ইফের মধ্যে শুনছি। কোথায় শুনছি? ইফের। ইফের যে নিয়ম, প্রোভাইড দ্যাট একই নিয়ম, খালি ইফ হচ্ছে শুরুতে বসতো, মাঝেও বসতো, প্রোভাইডেড দ্যাটটা খালি মাঝখানে বসবে। ঠিক আছে? আর সাধারণত এগুলো ফার্স্ট কন্ডিশনাল বেশি ব্যবহার হয়, তবে সেকেন্ড থার্ডও থাকতে পারে। যেমন আমরা যদি বলি ফার্স্ট কন্ডিশনের নিয়ম কি ছিল? ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান হলে ওই পাশে কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। এখন ইফটা যদি মাঝখানে লেখো, ইফটা কোথায় লেখো? ইফটা যদি মাঝখানে লেখো তাহলে কি হবে বলতো? এইটা যদি আগে লিখি, এটা যদি পরে লিখি, তাহলে ইফটা পরে চলে যাবে না? এবং কি হবে তখন? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস, এটা যদি আগে লিখি পরে লিখি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। বুঝতে পারছো? এই দেখো, এই যে যেখানে হচ্ছে আমি ইফটা লিখছি, এই ইফ এর বদলে হচ্ছে প্রোভাইডেড দ্যাটটা বসছে। বুঝছো? যে শ্যাল উইল ক্যান মে প্লাস ভার্ব ওয়ান প্লাস প্রোভাইডেড দ্যাট, যেহেতু এটা প্রোভাইডেড মাঝখানে বসে, এখানে আমি লিখলাম। ক্লিয়ার? দেখো, শ্যাল উইল প্লাস ক্যান মে প্লাস ভার্ব ওয়ান, ওই পাশে কি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। ওকে। যেমন আমি যদি বলি আই উইল গো টু কলেজ প্রোভাইডেড দ্যাট, আমি কলেজে যাব যদি তুমি আসো। এই যে প্রোভাইডেড দ্যাট হচ্ছে যদি, এই পাশে ফার্স্ট কন্ডিশনাল নিয়ম শ্যাল উইল আছে, ওই পাশে কি শুধু ভার্ব ওয়ান হবে। বুঝছো? এগুলো হচ্ছে হোমওয়ার্ক, করে দিতে পারতাম। ঠিক আছে? হি উইল গেট হায়ার ডিগ্রি, যদি সে বাইরে যায় বা সে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ে, হি উইল গেট হায়ার ডিগ্রি। বুঝতে পারছো কি বলছি? ওকে। এবার আসছে হচ্ছে ডাব্লিউএইচ, আমাদের খুব কমন এটা। সেটা হলো হু মানে যে, হুইচ মানে যা, হোয়ার মানে যেখানে, হোয়েন মানে যখন, হাউ মানে যেভাবে। হোম মানে যাকে, এটা অনেক সময় গোলায় ফেলি, হোম মানে যাকে, আর হুজ মানে যার। হ্যাঁ, আর হোয়াই মানে হচ্ছে যার কারণে। এগুলোর কোনো সাধারণত নিয়ম নাই, এরা বাক্যের মাঝে বসে। মাথায় রাখবা, এরা যখন বাক্যের শুরুতে বসে তখন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরা বাক্যের মাঝখানে বসলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভে অর্থ হচ্ছে ক, অ্যাসার্টিভে হচ্ছে অর্থ হয় জ। কিরকম? মানে হু মানে হচ্ছে ইন্টারোগেটিভে কে, অ্যাসার্টিভে যে। যেমন হু ইজ হি, সে কে, এটা ইন্টারোগেটিভ। আই নো হু হি ইজ, আমি জানি ও মানে মানে ও কে। বুঝতে পারছো? তো এইটা আর কি, এই যে। আর এরা রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হোম, যেমন যদি বলি হুজ হচ্ছে রিলেটিভ প্রোনাউন না, হুজ হচ্ছে একটা রিলেটিভ অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখবা। কারণ এই হুজের পর সবসময় হচ্ছে নাউন হয়, হুজের পর সবসময় কি দিতে হয় বলতো? নাউন দিতে হয়। আচ্ছা। আর এদের কোনো অফিসিয়াল নিয়ম নাই, এই যে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কথা ছিল, যে তুমি বলতে পারো যে ভাই দুই পাশে ভার্ব কি সেম রাখবো বা দুই পাশে সব কি সেম রাখবো, না, টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, তুমি যা খুশি তা রাখতে পারো, তোমার অর্থ অনুযায়ী হচ্ছে ভার্ব ওয়ান ভার্ব টু ভার্ব থ্রি সেম হবে। ওকে। আচ্ছা। তো তারপরে আসি হচ্ছে, দেখো যেমন আই হেল্প দ্য পোর হু হেল্প মি, আমি সরি আই হেল্প দ্য ম্যান হু হেল্প মি, আমি তাকে সাহায্য করি যে আমাকে সাহায্য করে। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। হোম, ঠিক আছে? হোম আই মে, যাকে আমি মানে দেখছিলাম। আই স ফার্স্ট অ্যাট ক্লাস টু, যাকে আমি ক্লাস টু তে প্রথম দেখছিলাম। ঠিক আছে? দেখো এখানে প্রেজেন্ট আছে, কিন্তু আমি ক্লাস টু তে দেখছিলাম দেখে আমি এখানে কি লিখছি? ভার্ব টু। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এটা হোমওয়ার্ক থাকলো। তারপর বাবুল ইজ এ ব্যাংকার, হুজ, এই যে বাবুল একজন ব্যাংকার যার বেতন অনেক বেশি, হুজ। এই যে আমি বলছিলাম যে হুজ থাকা মানে তারপরে অবশ্যই কি দেওয়া লাগবে? নাউন।
হুজ স্যালারি ইজ ভেরি হাই। ওকে, তারপরে হচ্ছে নীলা নিউ দ্য প্লেস ওয়ার দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, কত কিছু হয় তাই না, এগুলো হোমওয়ার্ক। দেখবো আপনারা কিরকম পারেন। আচ্ছা, ঠিক আছে, এবার আসি এন্ড বাট অর, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই ফ্রেজগুলো এন্ড বাট অর দো অলদো অ্যাজ সুন অ্যাজ মানে যখনই, হয়ে নেবার মানেও কিন্তু যখনই, অ্যাজ সুন অ্যাজ মানে যখনই, আবার কি হয়ে নেবার মানেও যখনই, এগুলো থাকলে, এই কনজাংশন গুলো থাকলে একটা ভার্ব যে ফর্মে অপর ভার্বটাও একই ফর্মে হয়। একটা ভার্ব যদি ভার্ব 1 হয় অপর ভার্বটা ভার্ব 1, একটা ভার্ব ভার্ব 2 হলে অপর ভার্বটা ভার্ব 2। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ড্যাশ উই আর প্রাউড অফ আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইজ আছে প্রেজেন্ট আছে, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, যেহেতু এখন এখানে আমি কিন্তু অনেক কিছু লিখতে পারি, যে যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, এই দেশের মানুষ অনেক বেশি, এই দেশে ঐতিহ্য অনেক বেশি, এই দেশে বহুত কিছু অনেক বেশি, কিন্তু তোমার অবশ্যই পরের লাইনটা দেখতে হবে, যে পরের লাইনটা যে রিলেটেড ওই বাক্যটা ওই রিলেটেড হবে, যে যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু এই বাক্য দেখো পরের লাইনে কি দেওয়া আছে, আমরা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্ব ঐতিহ্য নিয়ে গর্বিত, তার মানে এখানে ঐতিহাসিক কিছু লিখতে হবে। দো বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, কি শি হ্যাজ, বাংলাদেশের সাবজেক্ট তো শি হ্যাজ ম্যানি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। ওকে, বুঝছো? আচ্ছা, গেল। তারপর আসি হচ্ছে আমাদের তো রুলস শেষ। আমি বলছিলাম যে আমাদের রুলস থেকে মাস্ট 6 থেকে 7টা আসবে, আর টিচার যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন করে অবশ্যই কি দিবে, প্রবাদ বাক্য দিবে। তো প্রবাদ বাক্য আসলে ওই প্রবাদ বাক্য যে বাক্যটা হয় ওই বাক্যে কি কি স্ট্রাকচার থাকে দেখো, আমরা দেখি 20টা প্রবাদ বাক্য বলবো, কমন পড়ে যাবে। দেয়ার গোজ এ দেয়ার, আচ্ছা এটা হবে না। দেয়ার গোজ এ প্রভাব দ্যাট ইট ইজ সেইড দ্যাট, এটা বলা হয়ে থাকে যে দেয়ার ইজ এ প্রভাব দ্যাট, এটা একটা প্রভাব বাক্য, যে ইট গোজ উইদাউট সেইং দ্যাট, এটা বলার অপেক্ষা রাখে না যে, ঠিক আছে, এই হলো কথা। আচ্ছা, তো এখন এখানেও আমরা কিছু প্রবাদ বাক্য দেখি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। যেমন টাইম এন্ড টাইড ওয়েট ফর নাম, সময় কারোর জন্য অপেক্ষা করে না। টু এর ইজ হিউম্যান, ইম্পর্টেন্ট, মানুষ মাত্রই ভুল। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, গাইতে গাইতে গায়েন। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তারপরে হচ্ছে পেশেন্স ইজ বিটার বাট ফ্রুট ইজ সুইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবুরে মেওয়া ফলে, মানি ইজ দ্য রুটস অফ অল এভিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অর্থ সকল অনর্থের মূল। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় বুঝে ব্যয় করো। অ্যাজ ইউ স ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। তারপরে হচ্ছে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, 3 স্টার। হ্যাঁ, সঙ্গীত দ্বারা মানুষ চেনা যায়। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল ইজ ওয়েল, অল ওয়েল দ্যাট ইজ ওয়েল, এইভাবেই থাকে। তো অলস ওয়েল এইভাবেও থাকে। হ্যাঁ, সব ভালো তার শেষ ভালো যার, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তারপরে হচ্ছে তোমার মানি শোজ দ্যাট এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সকালে দেখতে সারাদিন বোঝা যায়। হেলথ ইজ ওয়েলথ, কমন। হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কপালে লিখন যায় না খণ্ডন, ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, এগুলো আমরা ছোটবেলা থেকে শিখছি। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তারপরে হচ্ছে এই যে হু ফলোস টু হেয়ার্স ক্যাচেস নাইদার, দুই নৌকায় পা দিলে কোনোটাই হয় না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেঞ্জার কামস হোয়েন বা হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। স্ট্রাইক দ্য রড হোয়াইল ইট ইজ হট, অথবা হচ্ছে এই স্টিচ ইন টাইম সেভস 9। হ্যাঁ, এই দুইটা অনেক ইম্পর্টেন্ট। 3 স্টার। স্ট্রাইক দ্য রড হোয়াইল ইট ইজ হট মানে হচ্ছে ঝোপ বুঝে কোপ মারো, ঠিক আছে, ঝোপ বুঝে কোপ মারো। আর স্টিচ ইন টাইম সেভস 9 মানে হচ্ছে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। চলো, আমরা আমাদের তো নিয়ম শেষ, আমি বলছিলাম রুলস পড়বো, প্র্যাকটিস, আমাদের কি কি শেষ হলো, রুলস শেষ হলো, প্র্যাকটিস শেষ হলো। চলো একটা বোর্ড কোশ্চেন করব। ও বোর্ড কোশ্চেন করার আগে আমরা কিছু প্রবাদ বাক্য প্র্যাকটিস করে নিব। যেমন প্রবাদ বাক্যগুলো কি থাকে জানো, ওই আগে পরে তোমাকে হেল্পিং কিছু বাক্য দেওয়া থাকে, যেমন দেয়ার গোজ এ প্রভাব দ্যাট ড্যাশ, সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। একটা প্রবাদ বাক্য আছে যে ড্যাশ, আমাদের তাহলে সময় নিয়ে বলছে, মানে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। এ প্রভাব গোজ দ্যাট ড্যাশ, সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ। অনেস্ট লাইফ নিয়ে বলা আছে, মানে কোনটা হবে বলো তো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। It is said that dash, so the students you all should do hard working for the betterment of your life. Hard working বলছে, তার মানে এখানে কি হবে, মানে বুঝতেছো, চিন্তা করো চিন্তা করো। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। দেয়ার ইজ এ প্রভাব দ্যাট ড্যাশ, সো উই শুড পার্ডন হিজ মিস্টেক। পার্ডন মানে হচ্ছে ক্ষমা করা। পার্ডন মানে কি, ক্ষমা করা, যে স্টুডেন্ট আমার তার ভুলগুলো ক্ষমা করা উচিত। তাহলে এখানে কি দেওয়া যায়, ক্ষমা করা, মানে কেন, তাহলে মানুষ মাত্রই ভুল। টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, বুঝছো? আচ্ছা চলো, এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, এটা বেশি ইম্পর্টেন্ট, মানে এই কথাটা কি নিয়ম না কোনো, কিন্তু কথা হচ্ছে আমরা এগুলো খেয়াল করি না। যে প্রথম কথা হচ্ছে আমরা কতটুকু লিখবো, দেখো কমপ্লিটিং সেন্টেন্স এমন, মানে এইটাই একটা মাত্র আইটেম যেখানে হচ্ছে তুলে লিখতে হয়, কিন্তু কতটুকু তুলে লিখতে হয় জানো, প্রশ্নে যতটুকু অসম্পূর্ণ থাকে। দেখো কমপ্লিটিং সেন্টেন্সের পরীক্ষায় 2টা বাক্য থাকবে, একটা সম্পূর্ণ বাক্য,
এটা অসম্পূর্ণ বাক্য। সম্পূর্ণ বাক্য কিন্তু তুলবা না, শুধুমাত্র অসম্পূর্ণ বাক্যটাই তুলে তারপর লিখবা। অর্থাৎ এই কথাটি বলছে কমপ্লেক্স সেন্টেন্স একমাত্র আইটেম যা তুলে লিখতে হবে, অর্থাৎ অসম্পূর্ণ বাক্যটিকে তুলে লিখতে হবে, অন্য বাক্য না। যেমন ধরো বলতে পারে যে মানি ইজ এ মাস্ট ফুল স্টপ, ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ। তার মানে মানি ইজ এ মাস্ট লিখে লাভ নাই, ইট ইজ হাই টাইম থেকে লেখা শুরু করতে হবে। শুধু অ্যান্সার লিখলে আন্ডা পাবা, ঘোড়ার আন্ডাও পাবা না, বুঝছো? হাতির আন্ডা পাবা, বড় বড় আন্ডা পাবা। এবার এইটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমার সতর্কবার্তা। সেটা হলো প্রশ্নে যদি কমা দিয়ে দেয় তাহলে তার শূন্যস্থানের বাহিরে লিখতে হবে, আর যদি হচ্ছে প্রশ্নে কমা না থাকে কিন্তু উত্তরে যদি কমা আনার প্রয়োজন পড়ে তাহলে তোমার শূন্যস্থানের মধ্যে লিখতে হবে। যেমন যদি বলি ইফ ইউ হ্যাভ মানি, ধরো দিলাম, এটা তো ফার্স্ট কন্ডিশনাল হ্যাভ আছে, পরীক্ষায় মনে করো এমনি দিছে, ধরো এমনি না, আমি যদি আরো সহজ করে বলি, ধরো যে ধরো মানি, পরীক্ষায় এইভাবে দিছে। এখন এইখানে শূন্যস্থান মানে কমা আছে কি নাই? নাই, টিচার কমা দেন এই প্রশ্নে, কিন্তু উত্তরে কিন্তু তুমি জানো যে কনজাংশন শুরুতে বসলে মাঝখানে কি লিখতে হয়? কমা লিখতে হয়। তো তুমি যখন এটা তুলে লিখতে যাবা তখন তোমার নিজের কমা লিখতে হবে। অর্থাৎ ধরো এখানে তুমি লিখলা ইফ ইউ সংক্ষেপে আর খ্যাপ মানি, এই যে যখন লিখলা তুমি কিন্তু ঠাস করে না এরকম কমা দিয়ে কিন্তু অ্যান্সারটা লেখা শুরু করো যে ইউ উইল বাই এ কার, এই যে লিখলা না, এইটাই তুমি ভুল লিখলা। কেন ভুল লিখলা জানো? কারণ কমাটা তো টিচার দেয় নাই যে তুমি কমাটা বাইরে লিখবা। কমা কি টিচার দিছে? কমাটা কে আনছে? তুমি আনছো না। টিচার তো কমা দেয় নাই, তুমি কমা আনছো। তার মানে এইখানে ভুলটা হয়েছে, এইখানে এই কমাটা তোমার এই মানে বাক্যে কমা দিয়ে বাক্যটা শুরু করতে হবে, বুঝছো? আর টিচার যদি এইখানে কমা দিয়ে দিত তাইলে আবার এইখানে কমাটা হইতো না, তখন কি এইখানে কমা লিখতে হইতো। অর্থাৎ এক কথা হচ্ছে টিচার যদি কমা দিয়ে দেয়, আমার আবার বলতেছি, টিচার যদি প্রশ্নে কমা দিয়ে দেয় তা হবে শূন্যস্থানের বাইরে। টিচার যদি কমা না দেয় এবং তুমি যদি ফিল করো যে এখানে কমা আনতে হবে, তাহলে ওই কমাটা শূন্যস্থানের মধ্যে থাকবে। আবার যদি দেখা যায় বাকি কমাই নাই, তাহলে তো কিছু নাই, কোনো সমস্যাই নেই। আশা করি বুঝছো, এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এটার জন্য কিন্তু ভুল হয়ে যায় বাক্য, বুঝছো? কারণ কি টিচার কমা দিয়ে দিচ্ছে, কমা দেয় নাই, তুমি নিজে থেকে কমা আনছো কিন্তু শূন্যস্থানের বাইরে লিখছো, তাহলে তো হবে না। তোমার কাজ শূন্যস্থান ফিল আপ করা। টিচার মানে হচ্ছে শূন্যস্থানের বাইরের অংশ, স্টুডেন্ট মানে শূন্যস্থানের ভিতরের অংশ। আচ্ছা, তো তারপরে আসি হচ্ছে তোমার তো এর বাইরে আসবেই না, তারপরে যদি তুমি চাও যে 100% ইফিসিয়েন্সি, তাহলে এই কয়টা আইটেম পড়তে পারো। মানে আরো কিছু আইটেম যেমন টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সেন্টেন্স মেকিং রুলস, সিম্পল কমন কমপ্লেক্স, সার্ভিস স্পিচ। মজার বিষয় কি জানো, আমাদের একটা আলাদা গ্রামাটিক্যাল আইটেম আছে রাইট ফর্ম অফ ভার্বস, ওইটা যখন পড়বা টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস ক্লিয়ার। আমাদের ইংলিশ ফার্স্ট ফ্লোরে একটা আইটেম আছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, ওইটা পারতে হলে তোমাকে সেন্টেন্স মেকিং রুলস আর সার্ভিস স্পিচ পারতে হবে। এখন তুমি হয়তো মনে মনে ভাবতেছো ভাইয়া সেন্টেন্স মেকিং রুলস এটা আবার কি? এটা আসলে কিছুই না। রাইট ফর্ম অফ ভার্বসে যেমন ভার্বের সঠিক ব্যবহার শেখানো হয়, সেন্টেন্স মেকিং রুলসে আমি সাধারণত স্টুডেন্টকে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সঠিক ব্যবহার শিখাই। আর সিম্পল কমপ্লেক্স কমপ্লেক্স তো আমাদের চেঞ্জিং সেন্টেন্সে আছেই, আর সার্ভিস প্রিফিক্সও হচ্ছে আমাদের এই উইথ ক্লুজ উইদাউট ক্লুজে লাগে। এগুলা ওই যে আমি এগুলো কেন লাগে জানো, ওই যে বলছিলাম 6 থেকে 7টা আমার হুবহু নিয়ম থেকে কমন পড়বে, 2 থেকে 1টা হচ্ছে ওই যে নর্মাল দিবে টেন্স অনুযায়ী, ওইগুলা পারতে হলে এগুলা পারতে হবে, ওই 2-1টার জন্য জাস্ট। চলো আমরা হচ্ছে একটা বোর্ড প্র্যাকটিস করব, আমাদের তো মোটামুটি হইলো, এখন আমাদের আর বেশিক্ষণ ক্লাস নাই, একটু ধৈর্য ধরে থাকো। তো দেখো আমাদের প্রায় ক্লাস শেষ হয়ে আসতেছে, আমাদের ঢাকা বোর্ড 19 জাস্ট স্যাম্পল করি। উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ওয়াক ফাস্ট লেটস ড্যাশ। বলো তো তুমি, তুমি যে তুলে লিখবা পরীক্ষা খাতা, কোন জায়গা থেকে তুলে লিখবা? এইটা তুলে লিখবা না, এইটাও তুলবা না, এই জায়গা থেকে তুলে লিখবা, কারণ এটা অসম্পূর্ণ বাক্য। লেস্টের নিয়ম আমরা জানি, লেস্ট থাকলে কি হয়? শুড প্লাস ভার্ব ওয়ান। লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস, দেয়ার গোজ এ প্রভাব দ্যাট ড্যাশ, সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। তুমি কিন্তু এটা তুলে লিখবা না, there goes a proverb that time and tide wait for none. The condition of Mithu's father was not well. If I knew his mobile number, if plus subject plus verb to, দেখো if আছে কন্ডিশনাল নিয়ম, সাবজেক্ট নিউ হচ্ছে verb to, তার মানে এটা verb to, তার মানে এই পাশে কি হবে? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান, নাকি? আমি মাইট কুড লিখলাম না, এই যে আই উড ফোন হিম, আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম আমি তাকে ফোন দিতাম। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দো অল দো থাকলে একটা ভার্ব যে ফর্মে, অপর ভার্বটা সেই ফর্মে। এই যে এতটুকু তুলে লিখতে হবে যে উই আর প্রাউড অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে এখানে লিখতে হবে যে যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, উই হ্যাভ মেনি হেরিটেজ সাইটস। ওকে, উই আর এ ফ্রি নেশন নাও, 1971 ইজ দ্য ইয়ার হোয়েন। এই যে হোয়েন আছে 1971 সাল এমন একটা সাল, এটা কিন্তু প্রেজেন্ট আছে, তাহলে আমরা এখন ফ্রি নেশন। তুমি কিন্তু এখান থেকে লেখা শুরু করবে, আমি আবারও বলতেছি যে 1971 সালে এমন একটা সাল যখন আমরা স্বাধীন হয়েছিলাম, উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট।
দেখো ডাব্লিউ থাকা মানে কিন্তু সেম ফরম্যাট না, এখানে কিন্তু ভার্ব টু লিখছি, কারণ স্বাধীনতা আমরা অনেক আগেই পাইছিলাম। ওকে, তারপর আসি। দেখো, ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ড্যাশ ইউ ক্যান নট গেট এ গুড জব। ক্যান নট গেট আছে, তার মানে ফার্স্ট কন্ডিশনাল দেওয়া দিতে পারে, মানে ইফ লিখতে পারো, আবার হচ্ছে আনলেস দিয়েও লিখতে পারো, উইদাউট দিয়েও লিখতে পারো, যা খুশি লেখো। যেমন ইফ ইউ আর উইকেন্ড ইংলিশ, এই যে ফার্স্ট কন্ডিশনাল মানে কি, ক্যান নট আছে, মানে এই পাশে কি হবে, অ্যামিজার মানে কি বলে, সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান হবে। এই যে আমি লিখলাম ইফ ইউ আর উইক ইন ইংলিশ। আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর। এই দেখো টু ডট ডট টু, চিনছো? আর টু ডট ডট টু এর মাঝখানে ফর যুক্ত প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি টু লিফট বা ক্যারি। আই ওয়াজ ইন রিয়েলি গ্রেট ডেঞ্জার, হি কেম হিয়ার উইথ এ ভিউটা। আমরা জানি উইথ এ ভিউটার পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। সে আসছে আমাকে সাহায্য করার জন্য। হেল্পিংটা নরমাল ওয়ার্ড, তুমি যদি স্ট্যান্ডার্ড ওয়ার্ড লেখো তাহলে রেস্কিউ লিখবা, তার সাথে আইএনজি যুক্ত করে দিবা। রেস্কিউইং মি মানে উদ্ধার করা, এটা মানে হচ্ছে উদ্ধার করা। তারপর দেখো আর অল্প একটু ক্লাস বাকি আছে আমাদের, যে আই ক্যান্ট রিকল হিজ নেম, ইট ইজ লং সিন্স। সিন্স এর আগে ভার্ব ওয়ান আছে, তাহলে সিন্স এর পরে কি হবে, ভার্ব টু। অনেকদিন হয়ে গেছে তার সাথে আমি সাক্ষাৎ করছিলাম, আই স হিম বা আই মেট হিম। টাইম উইল ডিসাইড এভরিথিং, ডু ইউর বেস্ট। ওই যে বলছিলাম না, সব নিয়ম থেকে থাকবে। আমি প্রবাদ বাক্য পাইছি এখানে, এই যে এতগুলো করাইছি, একটাও কি রুলস এর বাইরে আছে? একটাও রুলস এর বাইরে নাই, প্রবাদ বাক্যের বাইরে নাই। সব এই যে হোয়েন, উইথ এ ভিউ টু, টু ডট ডট টু, ইফ, তারপরে হচ্ছে সো, আর কি কি যেন আমরা পাইলাম, হ্যাঁ সবই তো পাইলাম যে নিয়মের মধ্যে। কিন্তু এই একটা সাধারণ দিছে, ডু ইউর বেস্ট, কি যে তুমি হেজিটেশন ছাড়া সেরাটা দাও, উইদাউট এনি হেজিটেশন। তারপরে ধরো আরেকটা যদি আমি ডেমো দেই, এখানে আমি জাস্ট নিয়মগুলো বলে দিচ্ছি। যেমন এখানে ডাব্লিউএইচ এর নিয়ম আছে, কুমিল্লা বোর্ড 19-এ। এখানে আনলেস এর নিয়ম আছে, এখানে লেস্ট এর নিয়ম আছে, এখানে অ্যাজ ইফ এর নিয়ম মনে আছে, ভার্ব ওয়ান হলে পরে কি হবে, ভার্ব টু। অ্যান্সার তো লেখাই আছে। তারপরে এই যে সো দ্যাট এর নিয়ম আছে, সো দ্যাট এর আগে এখানে কি আছে, ভার্ব ওয়ান, তাহলে এখানে কি হবে, ক্যান প্লাস ভার্ব ওয়ান, ক্যান প্লাস ভার্ব ওয়ান। কিন্তু তোমার এটা ভালো বাংলা লিখতে হবে, ওইটা দায়িত্ব তোমার। তুমি তত ভালো বাংলা লিখতে পারবা যত তুমি প্র্যাকটিস করবা, এবং তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা। তোমার এমন অনেক হবে যে তুমি রুলস পারো, বাংলা পারতেছো না, ওই বাংলাটা ইংলিশ করতে পারতেছো না, মানে ভালো বাংলা আসতেছে না। তাহলে এখন এটা সমাধান কি, তোমার দ্বিধার্সে প্র্যাকটিস করতে হবে, 30টা 40টা বোর্ড প্র্যাকটিস করে আরো মোর 30 40টা প্র্যাকটিস করে ফেলতে হবে। আচ্ছা, তারপর যদি আমি বলি কুড ইউ অ্যাভয়েড, আমরা পড়ছি কুড ইউ অ্যাভয়েড একটা ফ্রেজ ওয়ার্ড যার পরে ভার্ব প্লাস আইএনজি হয়। মর্নিং শোজ দ্য ডে, ওকে, এই যে সাধারণ, ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল প্রোভাইড, অবশ্যই হচ্ছে এটা পরে অবজেক্ট দিতে হবে, সাবজেক্টের পর ভার্ব বসে, এটা গভর্নমেন্ট সাবজেক্ট, উইল প্রোভাইড ভার্ব, এরপরে কি অবজেক্ট। যেমন সরকারি গণতান্ত্রিক সরকার হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস দেয়, বা তুমি যদি লেখো ফ্রিডম অফ স্পিচ, কথা বলার অধিকার দেয়। এটা একটু ব্যতিক্রম আসছিল, এটা প্লে দ্য ফিল্ড, ট্যাগ কোশ্চেন ছিল শ্যালো, ওই যে দুই একটা অন্যরকম আসবে। এই যে দ্য বি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্ট উই শুড ফলো, এই যে জেনারেল দিছে, তুমি যদি টেন্স পারো, রাইট ফর্ম ভার্বস পারো, এগুলো পারবা। ওই যে বললাম দুই একটা সাধারণ দিবে। তাদের কি, বি মানে হচ্ছে মৌমাছি, বি মানে কি মৌমাছি, তাদের লাইফস্টাইল বা ডিলিজেন্স, ডিলিজেন্স মানে হচ্ছে অধ্যাবসায়, নিষ্ঠা, শিষ্টাচার তাদের ফলো করতে হবে। আমাদের ওয়ান শট কমপ্লিটিং সেন্টেন্স শেষ। ধন্যবাদ। যে কোনো সমস্যায় অবশ্যই এই মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবা, 01757775569। আশা করি ক্লাসটা বুঝছো। এর বাইরে পরীক্ষা আসবে না, ততদিন আমাদের সাথেই থাকো, ঈশান্স ইংলিশ কেয়ারের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।